এক্স্যাক্টলি ভূত এফএম। ঘড়িতে সময় এক্স্যাক্টলি 11টা বেজে 59 মিনিট। আর আজকে বিশেষ একটা দিন। তার আগে আমি বলি যে আমাদের সেই দিনটা এই জন্য যে আজকে দিওয়ালি, সবাইকে শুভ দিওয়ালি জানাচ্ছি 12টা বাজার আগেই। এবং সেই সাথে আছে যে আজকে দিওয়ালি উৎসব তো বটেই, বাট এর একটা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স কিন্তু রয়েছে। সেটা হচ্ছে ইন ইচ legend, myth and story of Deepavali lies in significance of the victory of good over evil. সুতরাং বুঝতেই পারছেন এই যে আজকে বিভিন্ন জায়গায় দেখবেন যে প্রদীপ জ্বালানো হচ্ছে, যা কিছু জ্বালানো হচ্ছে, সেগুলোর একটা কারণ আছে। এটার কারণটা হচ্ছে টু স্যাটিসফাই দ্যাট মানে গড ওভার এভিল। আচ্ছা, মানে যেটা হচ্ছে যে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আজকের দিনটা আসলে ভূত এফএমের জন্য খুব বেশি রকমের স্পেশাল। এবং এই যে দিওয়ালি বা যাই বলুন না কেন, এটা একটা ইনার মিনিং রয়েছে, সেটা হচ্ছে দ্য অ্যাওয়ারনেস অফ দ্য ইনার লাইট। সুতরাং আজকের দিনটিতে আমাদের অনেকগুলো চমক আছে। সেই চমকগুলো তো আছেই, যেমন হচ্ছে আজকে আমাদের ভৌত স্টিমের একটা অংশ রয়েছে একটা বিশেষ জায়গায়, একটা হন্টেড জায়গায়। সেই জায়গা থেকে আমাদের কিছুক্ষণ পরপরই তারা আপডেট দেবে। আর সেই সাথে আমাদের সাথে আজকে যারা গেস্ট রয়েছে তারা তো আছেই, এবং আমাদের সাথে রয়েছেন সাউন্ড ইঞ্জিনিয়ার মাসুম। রাইট, মাসুম আওয়াজ দিল। সো আমরা এখন শুরু করতে চাই। আমাদের সাথে আমি প্রথমে পরিচয় করতে চাই একটা খুব অদ্ভুত ব্যাপার, যে আজকে যারা আমাদের সাথে এখানে আছে তারা একেবারেই বয়সে ছোট, একদমই ছোট, এবং তাদেরকে কি বলবো, উইটনেস হিসেবে তারা হচ্ছে যে কি বলবো, একেবারে আমরা সবসময় বলি যে হয়তো আমাদের কথার মধ্যে অনেকটা একটু অনেকে ভাবেন যে রং চড়ানো আছে, কিন্তু সাধারণত বাচ্চা যারা, তারা সাধারণত মানে তারা যা দেখেছে তাই বলে, মানে সেইভাবে বলতে পারে না। সো আমাদের সাথে দুজন আজকে বাচ্চাই বলবো আমি, তারা উপস্থিত হয়েছেন আমাদের সাথে। তো আমি শুরুতেই তোমাদের নাম জানতে চাইবো। তোমার নামটা বলবো একটু? আমার নাম নাফিস। নাফিস, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 পড়ো। নাফিস, তোমার স্কুল কোনটা? ধানমন্ডি টিউটোরিয়াল। আচ্ছা, আরেকজন আছে আমাদের সঙ্গে, মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে বলতে হবে, ওকে? আমার নাম তালহা। আচ্ছা, তালহা কোন স্কুলে পড়ো? আমি ধানমন্ডি টিউটোরিয়াল। কোন ক্লাস? ক্লাস 7। এবং তোমার যে কাজিন, রাইট? জি। আচ্ছা, ওকে। তো তোমাদের আমি যেটা বলবো যে একজন হচ্ছে তালহা এবং একজন নাফিসের মাইক্রোফোন কিন্তু সবসময় মুখের কাছে রাখতে হবে, ওকে? অলরাইট। সো নাফিস, তুমি আমাদেরকে ইমেলটা করেছিলে, রাইট? এবং ইমেলটা করে তুমি বলেছিলে যে তোমাদের দুজনের অনেক ঘটনা আছে, দুজন মিলে একসঙ্গে দেখেছো এরকম অনেক ঘটনা আছে। আচ্ছা, তো আমি প্রথমে তালহার কাছে যাবো। তালহা, তুমি বলছিলে যে তুমি যে বাসাটায় থাকো, জি, সেই বাসাটা একটু অন্যরকম। কেন অন্যরকম কেন? ওখানে আমি এটা শুনছিলাম যে এটা অনেক আগে একটা বিল্ডিং, তো ওখানে আগে নাকি কবরস্থান টাইপ কিছু ছিল, তো পরে ওটা ভেঙে ওখানে বাড়ি বানিয়েছিল। তো সেখানে আমরা এখন থাকি, বাড়ি ওখানে। তো সেখানে কোনোদিন তোমার কোন ধরনের কোনো সমস্যা বা এরকম, মানে তোমরা তো যে জিনিসটা দুজন একসঙ্গে দেখেছিলা সেটা পরে জিজ্ঞেস করি, আগে জিজ্ঞেস করছি যে ওই বাসায় তোমার কোনোদিন কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, ওই বাসায় আমি ডুপ্লেক্স বাড়ি আমাদের, তো আমি নিচতলায় থাকি। দুইটা সিঙ্গেল রুম আছে, একটা ড্রয়িং রুম, একটা মেইডদের সার্ভেন্টদের জন্য, একটা আমি থাকি। তো একদিন রাত্রে আমি তো বাথরুম করে আসলাম ঘুমাতে, তখন উপরে শুনছি নর্মাল হইতে পারে এরকম, প্রায় অনেক জিনিস শুনতাম এটা। তো একদিন আমি কোথা থেকে শুনলাম, মানে কেমন মনে হচ্ছে কেউ হাঁটছে নাকি কেউ আর কিছু, মানে অন্য কিছু এরকম? না, এটা মনে হচ্ছে একটা মেয়ে নাচছে, এরকম কিছু। নাচছে? হ্যাঁ, ওকে। সো তুমি শুনে প্রথমে এটা পাত্তা দাওনি? প্রথমে মনে করছিলাম নর্মাল হইতেই পারে, নর্মাল সাউন্ড এরকম হয়। তুমি তখন কি করছিলে যখন সাউন্ডটা পেলা? তখন কি করছিল? তখন আমি সিরিয়াসলি নিলাম যে এটা নর্মাল হইতে পারে, তো আমি ঘুমে গেছি। এরপরে আরো অনেকবার এরকম হয়েছে। তো একদিন আছে, আমি ফুটবল ফ্যান, তো আমি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা দেখে তো ঘুমাতে যাচ্ছিলাম।
তখন ঘুমিয়েছি, তো মাঝখানে ঘুম ভাঙে গেছে, তো আমি পানিটা রেখে আসতেছি, তখন আবার উপরে আসার সময় আমার কি ব্যাপার, প্রত্যেক দিন এটা হওয়ার তো কথা না। তো আমি ঘুমালাম, অনেক ভয় নিয়ে ঘুমালাম। তো তখন হঠাৎ করে দেখি যে আবার উপরে হচ্ছে এবং মনে হচ্ছে কি নিচে নিচে আমার রুমের কাছে আসতেছে, মানে সাউন্ডটা ধীরে ধীরে তোমার কাছে আমার কাছে আসতেছে। ওকে, তখন আমি ভয় পেয়ে গেছি, তখন আমি কিছু বুঝতেছিলাম না, মানে আমার অনেক ভয় লাগছে। তখন তাড়াতাড়ি আমি লাইটটা জ্বালিয়ে, তুমি এখন বলতে গিয়ে আমি দেখতে পাচ্ছি ভয় পাচ্ছ। মনে পড়ছে ওই দিনের কথা না? আচ্ছা, তুমি মানে তখন কি করেছো, মানে যখন তখন সরাসরি আমি বের হয়ে লাইট, আমার রুমটা লাইট জ্বালাইছি, তো সঙ্গে সঙ্গে আওয়াজটা তখন আর হয়নি। আচ্ছা, তো এরপরে তুমি বাসায় কাউকে বলনি যে? আমি তো সকাল উঠে আমার মা বাবাকে বলছিলাম, তোর বিহেভ করে আমাদের স্বপ্ন দেখছো, মানে ফালতু এগুলো দিছে। তারপরে আর ওই রুমে থাকি না, আমি উপরে রুম নিয়ে আমাদের। আচ্ছা, উপরের রুমে থাকার পরে তারপর কোনো সমস্যা হচ্ছে? তারপর আমি মাঝে মাঝে রাত্রে মানে অনেক খারাপ স্বপ্ন দেখি, মনে হচ্ছে যে ওই যে উপরে আওয়াজটা শুনছি আর আমার রুমে আসছে, আমার সামনে নাচছে বা আমাকে মানে টর্চার করছে, এরকম করে ফিল করতেছিলাম আমি। তার মানে এই যে এটা হচ্ছে অনেকটা ওই যে মানুষ বলে যে বোবা ধরা বা এরকম। এবং ওই সময় নিশ্চয়ই তুমি কাউকে ডাকতে পারো? আমারটা আসলে আমি স্লিপ ওয়াকিং করতাম। আচ্ছা, স্লিপ ওয়াকিং করতাম। ওকে, সো এরকম ধরনের ঘটনা তো ঘটছে। তারপরে তোমাদের দুজনের একসঙ্গে একটা ঘটনা ঘটলো আমাদের গ্রামের বাড়ি। সেটাই। আচ্ছা, তুমি মেলটা করেছিল আমাকে না? তোমার নামটা আরেকবার বলো সবাইকে। নাফিস। নাফিস আমাকে মেলটা করেছিল, রাইট? সো নাফিস, মেলটা তুমি নিজে লিখেছো? জি। আচ্ছা, তুমি নিজে অনেক মানে অনেক ভালোভাবে বর্ণনা দিয়ে মেলটা লিখেছো, এই জন্য বললাম আর কি। তো নাফিসকে বলবা যে কি ঘটনা ঘটেছিল ওইখানে, মানে কোনটা দিয়ে শুরু করবা বলো? তোমাদের একটা গাছের ঘটনা আছে, সেটা দিয়ে শুরু করি না? তবে তো দুটো তো একসঙ্গে, দুজনে একসঙ্গে। তোমরা দুজন ওখানে গিয়েছিলা কেন, কি হয়েছিল একটু বলো? আমাদের জুলাইতে স্কুলের সামার ভ্যাকেশন ছিল, তখন আমরা গ্রামে গিয়েছিলাম একসাথে আমার দাদার বাড়িতে। এখন সেখানে আমরা রাতে বোর ফিল করছিলাম, কারেন্ট ছিল না, এমনিতেও টিভি নাই, প্লাস ওইখানে কারেন্টও ছিল না। আমরা ওই জন্য রাতে দুজনে মিলে হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতেছি হঠাৎ করে উপর থেকে অনেকগুলো পাতা পড়লো নিচে। পাতা পড়ার পর তখন আমরা তেমন পাত্তা দিইনি। তখন উপরে তাকায় ডাকলাম যে ওই কে, তখন আবার কিছু পাতা পড়লো, আবার ডাকতেছি, তখন আবার একটা ফল পড়লো, কিছুটা আপেলের মতো দেখতে। ওগুলো দেখতে পাইনি কি ফল ছিল, ভালো করে দেখি নাই, অন্ধকার ছিল। এখন তোমরা যতবার বলছো যে কে, ততবারই নতুন করে কিছু একটা পড়ছে উপর থেকে পাতা। আমরা তখন একটু ভয় পেয়েছিলাম, তাই আমরা ভয়ে দৌড় দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যেয়ে তখন সবাইকে বললাম, সবাই অন্যরা বললো যে এটা নর্মাল ব্যাপার, এটা হইতেই পারে, এটা কিছু না, কিছু ব্যাপার ছিল না। আচ্ছা, এটা তোমাদেরকে স্বাভাবিক, এটা মানে যে কেউ বলবে, আমাকে বললে আমিও বলতাম যে, আমিও তাই বলতাম যে হ্যাঁ এটা পুরো ব্যাপার না। তালহা, তুমিও কি ঠিক ওই সময় ওর সঙ্গে ছিলা? হ্যাঁ, আমরা একসাথে আসতেছিলাম। আচ্ছা, এখন তুমি ও যা দেখেছিল, তুমি কি সেম সেইটাই দেখেছো নাকি অন্য কিছু দেখেছো? হ্যাঁ, আমরা আসতেছিলাম, তখনই দুইটা বড় বড় মানে ডাব গাছ হতে পারে, ওই দুইটা বড় বড় ডাব গাছের পাতা পড়ছে। আমার তখন নর্মালটা হওয়ার কথা না, আমি সুপারস্টিশিয়াস অনেক, তো আমি অনেক ভয় পাইছি তখন। তো আমি বললাম যে তখন জিজ্ঞেস করি উপরে কে, তো আমরা কে আছে উপরে। তখন হঠাৎ করে মানে একটা ডাব টাইপের কিছু একটা পড়ছে, তো আমরা যখন মানে আমাদেরকে এমন ভাবে পড়ছে যে আমাদেরকে লক্ষ্য করে মনে হয় এটা ছুড়ে হয়েছিল, এরকম মনে হচ্ছে। এরকম কয়বার জিজ্ঞেস করেছিল তোমরা, কয়বার পড়েছো? আমরা প্রথম একটা পড়ছে, পরে আবার একটা পাতা পড়ছে, এরপর যখন জিজ্ঞেস করছি তখন ডাইরেক্ট ওই যে ফলটা পড়েছে তখন। এবং তারপরে তোমরা ওখানে থাকোনি, এখন থেকে দৌড় দিয়ে সরে গেছো। ওকে, আমরা আরো কথা শুনবো, তবে তার আগে বলে দিই যে আমাদের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান বা আপনাদের কোনো অনুভূতি বা যা কিছু আপনারা জানাতে চান, আজকে রাতটা খুবই স্পেশাল। আমি বলেছি আজকে দিওয়ালি উৎসব, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে হচ্ছে দ্য ফার্স্ট ডে অফ ফেস্টিভ্যাল, যেদিন কিনা এটাকে বলা হয়েছে নারাকা চতুর্দশী, এবং এটা একটা বিশেষ একটা দিন। সেটা হচ্ছে যে এই দিনে আচ্ছা এই মানে দিস ডে মার্কস দ্য ভ্যাঙ্কুইশিং অফ দ্য ডিমন, তার নাম হচ্ছে নারাকা বাই লর্ড কৃষ্ণা। সুতরাং বুঝতেই পারছেন যে আজকের দিনটার অনেক সিগনিফিকেন্স রয়েছে। সো আজকের দিনটাতে অবশ্যই আমাদের গল্পগুলো, আমাদের আড্ডাটাও, বা আমরা যেটা বলছি যে গল্প বা আড্ডা বলছি, কিন্তু ঘটনাগুলো আলটিমেটলি আমাদের ভূত এফএম অনেক জমবে, সেটা আশা করবো। এবং এরপর তো আমরা সেই হন্টেড প্লেসে আপনাদেরকে নিয়ে যাবই। তার মাঝখানে এবার আমরা যেটা শুনবো সেটা হচ্ছে যে ওদের দুজনের সাথে, যেটা আমাকে ইমেল করেছিল ওরা, এবং দুজনের সাথে খুব একটা অদ্ভুত টাইপের ঘটনা ঘটেছিল। তার আগে আপনাকে
বলবো যে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইলে শাউট লিখে SHOUT শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। যারা ইমেল করে বড় ঘটনা পাঠাতে চান তাদের জন্য ভূত FM BHOOTFM @radiofurti.fm এখানে আপনারা ইমেল করতে পারেন। আমরা আবারও ফিরে যাব ঘটনায়। আচ্ছা নাফিস, এর পরে তোমরা দুইজন মিলে তোমরা যেখানে বেড়াতে গিয়েছিলে সেই বাসাটার একটা বৈশিষ্ট্য আছে, সেই বাসাটা একটু বলবো যে কেমন সেই বাসাটা বা কি অবস্থা? সেই বাসাটা অনেক আগে নানা বানিয়েছিল। এখন সেখানে 5তলা বিল্ডিং, 2 তলা পর্যন্ত মানুষ থাকে, 3-4 তলা ওগুলো এমনি খালি থাকে, 3-4-5 তলা, এই 3 তলা খালি থাকে, কিছু থাকে না। মাঝে মাঝে কাজের মেয়ে উপরে পরিষ্কার করতে যায়। আচ্ছা, এখন একদিন আমরা কিন্তু ও বলছিল একটা ঘটনা, সেটা হচ্ছে ওই ওপরের তলায় যারা থাকে তাদের কিছু কিছু প্রবলেম হয়। তালহা বলছিল, তালহা কিরকম ধরনের প্রবলেম হয়? যখনই ভাড়াটিয়ারা থাকতো তখন ওদের সাথে কোনো প্রবলেম থাকতে পারতো না। বলতো যে কি রাত্রে নাকি স্ট্রেঞ্জ নয়েজ হয় না, ওদের নাকি গ্যাস আসতো না, পানিও আসতো না নাকি। হ্যাঁ, ওই 2টা তালায় এগুলো জেনে তারপরে ওখানে দেখতে গিয়েছিল যে আগ্রহ করে? একদিন আমি বলছিলাম যে চাচিকে বলছিলাম যে চল আমরা রাত্রেবেলা ওখানে যাই। চাচি বললো যে না, ওখানে ওই জায়গাটা খালি পড়া থাকে, কেউ থাকে না ওখানে। হ্যাঁ, তো আমি আর ও ডিসাইড করলাম যে আমরা দুইজন রাত্রেবেলা ডিসাইড করলাম যে আমরা যাবো। আচ্ছা, তো যখন আমরা তখন একা দরজা খুলে উঠলাম, তো বোর্ডে যখন 4 তলা গেলাম তখন শুনছিলাম যে ওখানে কিছু স্ট্রেঞ্জ নয়েজ হচ্ছিল, মানে অস্পষ্ট শব্দ, মানে কেউ বলছিল আবার থামতেছিল আবার বলা শুরু করছে, এরকম কিছু নয়েজ হচ্ছিল। তো তখন আমরা অনেক ভয় পেয়েছি। তখন আমি বললাম যে চল দরজাটা ধাক্কায় দেখি। তো বললো যে না এখন জায়গা ভয় লাগতেছে অনেক। আমি বললাম হ্যাঁ একটু দেখ না। তখন আমি দরজা ধাক্কার সঙ্গে সঙ্গে আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপরে উপরে যে ছাদ ছিল, ছাদ থেকে কি একটা মানে কিছু একটা পড়ছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের জন্য দৌড় দিয়ে এখান থেকে গেছি। আচ্ছা, বাসায় গিয়ে সকালবেলা চাচিকে সবকিছু খুলে বলছি। খুলে বেড়ার পর চাচি বলে যে চল আমরা আবার ছাদ যাই গেছি। তো সাথে গেলাম। তো যখনই ইন্টারেস্টিং পার্ট এখানে, যখন আমরা উপরে উঠছিলাম তখন দেখি যে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে গলা কাটা বিড়াল মরা আছে। আচ্ছা, গলা কাটা বিড়াল যে প্রত্যেকটা স্টেপে আছে, তাহলে তুমি দেখেছো? নাফিস, তুমি কি দেখেছো? আমিও দেখেছিলাম, ওই এক একটা স্টেপে গলা কাটা বিড়াল ছিল। গলা কাটা বিড়াল ছিল, চাচিও ছিল আমাদের সাথে। আচ্ছা, তোমার চাচিও কি দেখেছিল? তোমাদের চাচিও দেখেছিল। এবং তোমরা এসে তারপরে জিজ্ঞেস করনি যে এগুলো কে করেছে বা কে এরকম? এরপর আমরা আরো পুরো ছাদ পর্যন্ত ছিল, তখন ছাদে গেছি। তখন দেখি যে ওখানে মানে একটা অনেক বড় নর্মাল সাইজ থেকে অনেক বড় একটা কালো বিড়াল ওখানে অনেকক্ষণ ধরে বসেছিল। ওখানে আমাদেরকে দেখে এমনি বসেছিল। তো আমরা ভয় দেখে তাও থাকতেছিল না। পরে দাওয়ান ভাই আসে, তারপর এটাকে মানে ভয় যে পাচ্ছিল না। পরে দাওয়ান ভাইটাকে আসে, তারপর ভাগাই দিল। তোমার ওকে সরিয়ে দিতে চাচ্ছ কিন্তু সে সরছে না। মানে একটা কালো অনেক মানে বিড়াল নর্মাল সাইজটা থেকে এটা অনেক বড় ছিল বিড়ালটা। ওকে, এবং তোমরা দুজনে দেখেছিলে কতগুলো বিড়ালের মাথা দেখতে পারো তাও তোমরা আশা মনে করছো? 3-4টা হবে। 3-4টা হবে। আচ্ছা, এটা কি আর পরে কোনোদিন দেখেছিলে না ওই দিনই? নেক্সট ডেতে আমরা আবার প্ল্যান করলাম যে উপরে যাই, একটু উপরে যাই দেখে আসি। নেক্সট ডে তো সেম জিনিস দেখলাম। আচ্ছা, তারপর আমরা উপরে আর তারপর থেকে যাওয়া হয় না উপরে। ওই বাসায় গেলে আমরা থাকি না, মানে যে মানে তাড়াতাড়ি চলে আসার জন্য যাচ্ছ। মানে তোমার ওই দিন যে ভয় পেয়েছিল সেই ভয়টার কারণে। ওকে, সো অনেক মানে এই বয়সেও অনেক মারাত্মক কিছু এক্সপেরিয়েন্স তোমাদের হয়ে গেছে, এবং সেটা কি মানে কখনো মনে পড়ে এখন ভয় লাগে না, বা এখন এখানে কোনো কিছু হয় না? হ্যাঁ লাগে, মাঝে মাঝে ওগুলো মানে চোখের সামনে আবার ভাসে, তখনই একটু বেশি ভয় পায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে নাফিস একটু মনে কম ভয় পায়, তাই না? ভয় ওইটার কথা চিন্তা করলে হালকা হালকা ভয় লাগে। আচ্ছা, তো আমার যেটা মনে হয় যে আচ্ছা তোমরা এমনিতে যে এই প্রোগ্রাম তো শুনছো রেগুলার, এবং রেগুলার প্রোগ্রাম শুনছো এবং শোনা যায় রাত জেগে শুনতে হয়, তো তোমাদের বাসা থেকে কিছু বলে না যে না এত রাত পর্যন্ত শোনা যাবে না, যদিও তোমার আব্বু আছে আজকে সঙ্গে, তাই না? বেশি শুনতে দেয় না, একটু শুনে তারপরে ঘুমিয়ে যেতে বলে। ওই প্রোগ্রামটার কথা আমাকে প্রথম আমার যে কাজিন আসিফ বলছিল যে এটা রেডিও ফুর্তিতে হয়, শুনিস। তখন থেকে আমি শুনি, তখন থেকে। বাসায় বকাবকি করে না? হ্যাঁ বলে তাতে এগুলো শোনো কেন, এগুলো তারপর শোনো কেন, মানে ভয় লাগে?
ভয় লাগে, তাও শুনতে ভালো লাগে। শুনতে ভালো লাগে। তো তোমাদের দুজনেই একই জিনিস দেখেছিলে এবং দুজনে অনেক এরকম এক্সপিরিয়েন্স। পরে তোমার নাফিস ঢাকায় ফেরার পরে তোমার কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো কিছু এরকম আমার হয়েছিল? সাথে তেমন কোনো সমস্যা হয়নি। তোমার সাথে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ওর সঙ্গে থাকার কারণেই হয়তো ওটা দেখেছিলা, তাই না? সো আজকে তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। অনেক কষ্ট করে তোমরা আমাদের স্টুডিও তো পর্যন্ত এসছো এত রাত্রে। আর থ্যাঙ্কস টু ইউর প্যারেন্টস অ্যাজ ওয়েল, যে তারা তোমাদেরকে রাজি হয়েছেন এখানে নিয়ে আসতে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি আসলে সত্যি কথা বলতে কি, যে ওরা যেটা দেখেছে সেটাই শেয়ার করলো আমাদের সাথে ওদের মতো করে। সো ওদের মতো করে ওরা শেয়ার করেছে। জানি না আপনাদের কেমন লেগেছে, বাট কেমন লাগলো অ্যাটলিস্ট ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা ওদের সাথে কমিউনিকেট করার জন্য আপনারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বার। আমরা জানিয়ে দেবো যে আপনাদের কেমন লেগেছে ওদের ঘটনাগুলো। এবং হয়তো ঘটনার মধ্যে কোনো রং ছিল না, কিন্তু যা দেখেছে সেটাই বলেছিল। সো আমি আবারও ফিরে আসবো আমাদের প্রোগ্রামে। তার আগে একটা গান শুনবো এবং কথা দিচ্ছি যে খুব দ্রুত গানের পরপর ব্যাক করবো, কারণ অনেকের অনেক রাগ যে গান কেন এত বাজে। তো যাই হোক, আসলে সত্যি কথা বলতে যে আমাদের মাঝখানে একটু সময় কিন্তু লাগেই। সো আমরা অতটা সময় চেষ্টা করবো না নিতে। থ্যাংক ইউ নাফিস অ্যান্ড থ্যাংক ইউ তালহা। অলরাইট, সো আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে সোলজার অফ ফরচুন বাই ডিপ পার্পল। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, অ্যান্ড আমরা ফিরে আসছি একটু পরে। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। সাথে আছি রাসেল, এবং সেই সাথে আছেন আপনারা সবাই যারা এত রাত জেগে আমাদের সাথে রয়েছেন। এবং আজকের এই রাতে আমরা সবাই একসাথে শেয়ার করছি আমাদের বিভিন্ন ঘটনাগুলো। আর মানুষের জীবনে খুব অস্বাভাবিক ঘটনা ঘটে। আমাকে যেমন একজন আমাকে একটা ইমেল করেছেন, এবং সেই ইমেইলের মধ্যে তিনি লিখেছেন যে হাই, মাই নেম ইজ ফারহান করিম সাজিদ, এবং তিনি মিডল বাড্ডা থেকে আমাদের SMS করেছেন। এবং তিনি বলেছেন যে আমি এই ইয়ার স্কুল কমপ্লিট করেছি। লাস্ট ইয়ারে আমি একটা স্বপ্ন দেখি যে আমি স্কুল থেকে বিকালে ফিরছি, ওই সময় রাস্তায় একটা হোয়াইট কালারের একটা কার আমার সামনে দিয়ে যায়। আমি দেখছি যে গাড়িতে দুইটা মানুষ ছিল। আমি স্বপ্নের ড্রাইভারের ফেস ভালোভাবে দেখতে পাই। স্বপ্নের কয়দিন পর একদিন আমি বিকেলে স্কুল থেকে ফেরার সময় দেখি ঠিক ওই রাস্তায়, ওই সময়, ওই জায়গায় ওই গাড়িটা দেখতে পাই, এবং গাড়ির কালার এবং ড্রাইভার সেম ছিল, এন্ড গাড়িটা হোয়াইট কালার ছিল, এবং সেই গাড়িটার স্বপ্নে যেরকম দেখেছিল তাই পরিণতি হয়েছিল। আমি জানি না যে এটার ব্যাখ্যা কি। মানুষের জীবনে এরকম অদ্ভুত অনেক কিছুই ঘটে, এবং যেগুলো কোনো ব্যাখ্যা হয় না, যেগুলো আমরা আসলে সত্য মিথ্যার মানদণ্ডে ফেলতে চাই, কিন্তু সেগুলো কোনোদিন সমাধান মেলে না। সবকিছু অঙ্ক কষে হয় না, সবকিছু সত্যি নাকি মিথ্যা এই চিন্তা করে বের করা যায় না, সমীকরণ মেলে না। কিন্তু যাই হোক, আমার সাথে টেলিফোনে একজন ওয়েট করছেন সাভার থেকে। আমরা খুবই চেয়েছিলাম তিনি আমাদের সাথে জয়েন করবেন আজকের এই শোতে, বাট তিনি আজকে আমাদের মাঝখানে সামহাও আসতে পারেননি, তার ফ্যামিলির কিছু প্রবলেমের কারণে। তিনি চেয়েছিলেন যে শেয়ার করবেন আমাদের সাথে ফোনে। তার সাথে আমরা একটু কথা বলি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাদের না? আচ্ছা, আপনাকে আমরা খুবই চেয়েছিলাম যে আজকে আপনারা আসেন, আপনি আসেন, বাট আজকে তো আসা হলো না। সেজন্য আমি খুবই সরি। অবশ্য আমি যে কাহিনীটা বলবো সেটার সাথে আমার না আসার কারণটা অনেকটা রিলেটেড। সো আমরা আগেই আমাদের যে সমস্ত ভূত এফএম এর লিসনার রয়েছে তাদেরকে বলি সরি যে আমাদের সাধারণত ফোন একটু সাউন্ড কোয়ালিটিটা ফল করে, বাট আসলে উনি আসতে পারেননি, এবং আমরা সরাসরি তার ঘটনায় যাবো। জি বলুন। ওকে, তো আমি যে জায়গাটার কথা বলতেছি ওই জায়গাটা হচ্ছে আমি আমার রুম থেকে খুব বেশি হলে 25-30 হাত এতটুকু ডিস্টেন্সে।
ওকে। তো ওইটা নিয়ে অনেক ধরনের রুমার আছে, মানে অনেকেই অনেক কিছু দেখছি, এরকম অনেক ব্যাপার আছে। তো আমরা আসলে ইউজ ছিলাম এই কথাবার্তাগুলো শোনায় জানায়। তো একদিন হয়েছে কি, আমার একটা অভ্যাস ছিল যে আমি আমার রুমের জানালা খুলে প্রায় বসে থাকতাম, মানে বিশেষ করে রাত্রেবেলা আমি গিটার নিয়ে বসে থাকতাম। আচ্ছা। তো এরকম বসে আছে একদিন, তো ওদিন জ্যোৎস্না রাত ছিল। আচ্ছা। আমার মাথায় খুবই ফানি একটা ব্যাপার ঘটেছিল, এরকম না যে আমি মানে প্যারানর্মাল কিছু করতেছিল মাথায়, এই জন্য এই ধরনের ঘটনা দেখছি। ঘটনা ছিল এরকম যে আমি জানার সময় বসে গিটার বাজতেছি, আর যে ঘরটার কথা আমি বললাম ওই ঘরটার উপরে একটা মানুষ দাঁড়ায় আছে। কারণ জ্যোৎস্না রাত ছিল বলে মানুষের অবয়বটা মানে পুরো ছায়াটা আমি খুব ভালোভাবে দেখতেছিলাম। তো আমার মাথায় প্রথম যেটা আসছিল যে এটা হয়তো চোর, এরকম আসছিল। তো আমি যখন খুব ভালোভাবে চুপচাপ তাকায় সেটার দিকে, তো আমি আস্তে আস্তে দেখতে লাগলাম যে জিনিসটা আসলে মানুষ থেকে ছোট হতে হতে লাগলো, আস্তে আস্তে ছোট হইতে সময় এক সময় আমি ফিল করলাম যে এটা আসলে মানুষ না, এটা বানর টাইপের কিছু, ওটা লেজও আমি দেখতে পাচ্ছিলাম। তারপর আপনি লেজ দেখতে পেয়েছেন ওটার, এবং তখন তো আপনি পুরোপুরি সজাগ নাকি? হ্যালো হ্যালো। আচ্ছা, সম্ভবত লাইনটা কেটে গেছে, আমরা আবারও কানেক্ট করার চেষ্টা করছি। ততক্ষণে আমরা বরং আরো কিছু SMS পড়ে আসি। আমাদেরকে গত সপ্তাহে SMS করেছেন প্যারানরমাল সাব্বির, এবং তিনি বলেছেন যে যদি আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি বা এরকম কোনো কিছু বিশ্বাস করি, তাহলে আমাদের বুঝতে হবে যে তার পাশাপাশি এই ব্যাপারগুলো সত্যি। আবার আমাদেরকে প্রমিত লিখেছেন যে ভূত FM তার জীবনের সেরা প্রোগ্রাম, থ্যাঙ্কস। আপনারা এখনো পর্যন্ত ভূত FM পছন্দ করছেন বলে চলছে, যেদিন আপনারা পছন্দ করবেন না সেদিন হয়তো ভূত FM বন্ধ হয়ে যাবে। লিমা লিখেছেন যে আমি কিছু ঘটনা শেয়ার করছি, আমরা ডেফিনেটলি ট্রাই করবো আপনার সাথে কন্ট্যাক্ট করার। তানভীর লিখেছেন যে একটু আগে আমাদের সঙ্গে যে তালহা এবং আমাদের আরেকজন গেস্ট ছিলেন নাফিস, তাদের সম্পর্কে বলেছেন যে ওরা ছোট বয়সে অনেক ভয়ঙ্কর কিছু দেখেছে। আমি ওদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই। অলরাইট, থ্যাংক ইউ ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং আসলেই মানে ওরা যে ইমেলটা করেছিল, আমি প্রথমে বিশ্বাস করতে পারি যে ক্লাস 7 একটা বাচ্চা এইরকম ভাবে ইমেলটা করতে পারে। তারা অনেক গুছিয়ে, হয়তো আমি জানি না যে বলতে পেরেছে কিনা, আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে অনেক গোছানো মনে হয়েছে। এনিওয়েজ, আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, আমাদের আজকের গেস্ট। আমরা শুরুতেই তার পরিচয় জানতে চাইবো এবং তিনি কোথা থেকে এসেছেন সেটাকে শুনে নেই। আমার নাম প্লেস গোমেজ। ওকে। পুরান ঢাকায় থাকি লক্ষ্মীবাজারে, আমি অনার্সের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। ওকে, একটা ঘটনা আপনি আমাদের সাথে ইমেইলেই শেয়ার করেছিলেন। সেই ঘটনাটা সেটা হচ্ছে যে আপনার বেশ কিছু আপনার সাথে নর্মাল কিছু ব্যাপার সময় ঘটেছে, তাই না? তো এটা কত সালের ঘটনা আপনি আমাদেরকে বলবেন, আজকে যেটা বলবেন? এটা 1969 এর ঘটনা। আচ্ছা, 1969। আচ্ছা, 1969। ওকে, ওই সময় কি হয়েছিল আপনি একটু? আমার মনে হয় 1996। সেটা আমি খুব অবাক হচ্ছে যে 1969 কিভাবে হয়। I'm not that old. ওকে, হ্যাঁ, ইয়া, you're not that old. ওকে, সো কি হয়েছিল, কোথায় ঘটনাটা ঘটেছিল কোথায়? এটা ঘটেছিল খুলনায়, সেখানে আমার বাবার বাড়ি। খুলনা প্লেসটার নাম ঠিক মনে নেই আমার। ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমি ওই জায়গায় যাইনি। আচ্ছা, তো মেনলি যেটা হয়েছিল যে একদিন ডিসেম্বরে 24 ডিসেম্বর, ওই দিন আমি আমার বাবা আর আমার মার সাথে যাই যে ওখানে ক্রিসমাস সেলিব্রেট করার জন্য। ওকে, তো অন দ্য ওয়ে যখন আমি আমার বাবা এবং মার সাথে যেতে থাকি, সে আমার বাবার বাড়ি ঠিক 3টা বাড়ি আগে একটা পুরনো ভাঙ্গা রেস্ট্রিক্টেড বাড়ি ছিল। আচ্ছা, তো সেই বাড়িটা দেখা মুহূর্তেই আমার বাড়িটার প্রতি কেমন যেন একটা অ্যাট্রাকশন এসে পড়ে। ওকে, তো আমি অনেক বলি বাবা বা মাকে বলি যে বাবা বাড়িটাতে একবার চলো, আমার দেখতে হবে বাড়িটাতে কি আছে। আপনি কেন এত উৎসাহী ছিলেন ওই বাড়িটার? এটা আমি নিজেও এখনো এক্সপ্লেন করতে পারতেছি না, বাট সামহাউ আই ওয়াজ অ্যাট্রাক্টেড। মানে বাড়িটা দেখলে আপনার মধ্যে একটা ফিল আসতো যে বাড়িটাতে আমার যেতে হবে। আচ্ছা, এরকম মনে হতো। হ্যাঁ। তো বাবা প্রথমে বুঝতে পারেনি যে কোন বাড়িটার কথা বলতেছি আমি। সে তো মনে করছে যে এত ছোট, ও তো নিশ্চয়ই ভাঙ্গা বাড়িটার কথা বলতেছে, ওইটা থেকে যে কেউ ভয় পায়। তো পরে বাবাকে যখন বললাম না ভাঙ্গা বাড়িটা আমি যেতে যাচ্ছি, তখন সে আমাকে বলে না, বাসাটা যাওয়া যাবে না, বাসাটা রেস্ট্রিক্টেড, বাসায় ঢুকতে দেওয়া হয় না। আচ্ছা, ওইটা সবাই জানে ওই এলাকার যে বাসাটা রেস্ট্রিক্টেড? সবাই জানে।
ওকে। তো আমার যে দাদা দাদি ছিল তারাও বারণ করছে। তো ওই দিন সন্ধ্যাবেলায় এটা হয় যে সবাই চা খেতে থাকে, চা নাস্তা করতে থাকে। এরকম সময় আমি ড্রয়িং রুমে বসে থাকি। ড্রয়িং রুমে বসে আমি জাস্ট মানে দেখা যাচ্ছে যে আমি ড্রয়িং রুমে বসে কিছু ড্রয়িং করতেছি বা কিছু টিভি দেখতেছি এই টাইপের। ওকে। কিন্তু আমার মাইন্ড ছিল ওইদিকে যাওয়ার জন্য, ওই বাড়িটাতে, কিন্তু কাউকে না জানায়। তো সেই কারণে আমি যেটা করি যে ওখানে আস্তে করে ঘর থেকে বের হয়ে বাইরের দিকে রওনা দিই। তখন বাজে প্রায় 7টা। তো আমি যখন বাড়িটার সামনে যাই তখন থেকে মানে অ্যাট্রাকশনটা আরো বেড়ে যায়। সেকেন্ড টাইম ওই বাড়িটা দেখার পর অ্যাট্রাকশন এত বেড়ে যায় যে এত রাত্রে যে আমি বের হয়েছি, মানে 7টা বাজে, তখন গ্রামের জন্য কিন্তু খুবই অনেক অন্ধকার, আর অনেক আগের কথাটা। তো তারপর আমার কেন সাহস অতিরিক্ত বাড়ে এবং আমি মানে বাড়িটার ভিতরে ঢুকে যাই। ঢুকে যা দেখলাম যে নর্মালি একটা ভাঙ্গা বাড়ি যেরকম হয়, টোটালি ডিস্ট্রয়েড এন্ড নাথিং বাট স্ক্র্যাপস, ভাঙ্গা চোরা আসবাবপত্র সবকিছু। তো বাড়িটা ছিল কিছুটা স্কোয়ার শেপের। আচ্ছা, স্কোয়ার শেপ। তো বাড়িটার মাঝখানটা ছিল ফাঁকা, মাঝখানে একটা ফিল্ডের মতন ছিল যেখানে উঠানের মতো। তো এই ফিল্ডের ঠিক সেন্টার পয়েন্টে একটা গাছ। এই গাছটার সামনে প্রায় আমি গাছটা থেকে প্রায় 10 ফিট দূরে, তখন গাছটাতে যেটা আমি দেখলাম যে সে লাইক এ ওমেন 18 years old বা 16, very young woman, I'm not sure of age. তো সে হঠাৎ আমার যেটা মনে হলো যে আমাকে দেখে সে উঠে দাঁড়াইছে, আমাকে দেখে সে উঠে দাঁড়ায়। এবং পরনে কিছু ছিল বা এরকম কিছু? পরনে ছিল, পরনে সে একটু হোয়াইট মানে ডার্টি হোয়াইট টাইপের কাপড়। আচ্ছা, হোয়াইট বাট ভেরি ডার্টি। আচ্ছা, হোয়াইট টাইপের কাপড়। আর এট দ্যাট মোমেন্ট আমি যখন তাকে দেখি খুব পিছিয়ে টাইপের একটা স্মেল আমার নাকে আসতেছিল। ওকে, খুবই পিছিয়ে। এরকম টাইপের তো বলতে পারবেন, আন্দাজ করতে পারবেন? ভেরি nasty, just like animal বা ডেড বডি থেকে যেরকম গন্ধ বের হয়, কোনো অ্যানিমেল মারা যাওয়ার পরে এই টাইপের গন্ধ বের হয় অ্যাকচুয়ালি। তো এই টাইপের গন্ধ। তো আমি গন্ধটা পাওয়ার পর একটু ফিয়ার ফিল করি। তো তারপর যেটা হয়, জিনিসটা আস্তে আস্তে আমার দিকে আসতে থাকে। নট লাইক সে যে হেঁটে আসছে তা না, ইট ওয়াজ লাইক শি ওয়াজ ফ্লোয়িং। আচ্ছা, তার পা দেখা যেতেছে না, কাপড় দিয়ে পুরা, আর কাপড়টা বেশ ওয়েট একদম মাটি পর্যন্ত। পা দেখা যেতেছে, সে যে হাঁটতেছে, হাঁটলে তো একটা মানুষের মানে হেলে দুলে হাঁটে, মানে শরীরটা একটু নড়াচড়া করে বা ব্যালেন্স রাখে, যেটা বোঝা যায়। হ্যাঁ, কিন্তু ওইটা না, শি ওয়াজ জাস্ট ফ্লোয়িং টু মি। আচ্ছা, একদম মানে জাস্ট সোজা স্ট্রেট ভাবে আসতেছে। তো এরপর যেটা হয়, তার আশা দেখে আমার ভিতরে অতিরিক্ত ভয় এসে পড়ে। অতিরিক্ত ভয়, আই ওয়াজ স্টার্টিং টু ফিল শিভার। ওকে, সো ওইটা দেখে সে যখন প্রায় আমার 5 ফিট দূরে আসে, তখন আমি সেন্সলেস হয়ে যাই। আচ্ছা, ওইদিকে কমপ্লিটলি সেন্সলেস, and next thing I know that I was on my room and everyone was surrounded me. মানে আমার বাবা মা দাদা দিদি যারা ছিল তারা সবাই আমি ঘিরে আছে। সবাই খুব রাগ করেছিল নিশ্চয়ই রাগ করেছিল। তো ওখানে যেটা হয়, এরপর থেকে ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমাকে ও প্রসেস করে, আমি পরে যেটা জানতে পারি, ও আমাকে প্রসেস করে এই জায়গাটায়। আচ্ছা, তো পরে ক্রিসমাস ডেতে 25 ডিসেম্বর, নর্মালি আমি 25 ডিসেম্বরতে খুব এনজয় করি। আমার সাথে কেউ থাকুক বা না থাকুক, ওই দিনটাতে আমার খুব এনজয়েবল দিন মনে হয়। বাট ফর সাম রিজন ওই দিনটা আমি খুব ডিপ্রেস ছিলাম। ওই দিন আপনি চার্চে গিয়েছিলেন বা এরকম সবকিছু, মানে সবকিছুই করেছি, বাট চার্চে গেলে যেটা আমেজ থাকে আমার মধ্যে, আগে ওই আমেজটা ওই দিন ছিল না। আচ্ছা, এবং খুবই ডিপ্রেস ফিল করতেছিলাম। কেন জানি মনে হইতেছিল যে এরকম একটা বয়স, আমি জানি না কেন এটা মনে হইতেছিল যে আমার এই পৃথিবীতে থাকার কোনো মানে নেই। ওই দিন মনে হচ্ছিল। আচ্ছা, আই ফিল সো হোপলেস, দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু, ওয়াই এম আই লিভিং, দেয়ার ইজ নো পয়েন্ট লিভিং। সো আমি যেটা করি, আমাদের যে বাড়ি, আমাদের বাড়ির কাছে একটা পুকুর ছিল, সে পুকুরটার কাছে যাই আমি, যে একটু রিক্রিয়েশনের জন্য, যে মাইন্ডটা ফ্রেশ করি। তো পুকুরটাতে যে যখন আমি বসি, তখন প্রায় বাজে 12টা, মানে দুপুর 12টা। তো দুপুর 12টা ওই সময় যা বসার পর যে দেখি যে অনেক ছেলে, পিচ্ছি ছেলেরা সে পুকুরের মধ্যে নামতেছে, খেলা করতেছে। তো আমার ওটা দেখে ইচ্ছে করলে আমিও নামি। আমি যে নামবো, আমার ভঙ্গিটা ছিল অন্যরকম। ওরা নামতেছে নর্মালি হেঁটে হেঁটে, আমি লাফ দেবো পুকুরটাতে, কিন্তু আমি কিন্তু সাঁতার যাই না। আচ্ছা, ঠিক আছে।
তো এই কথাটা মনে করার সাথে সাথে স্ট্রংলি ইট অ্যাটাক মি যে আমি জাম্প করতেই হবে, জাম্প করবই। আমি সাঁতার জানি না এই কথাটা আমার মাথায় নেই, আমি জাস্ট জাম্প করবই। তো এটা ভাবতে ভাবতে কোন সময় কি হয়েছে আমি জানি না, জাস্ট জাম্প করছি। ওখানে জাম্প করলাম এবং জাম্প করার পরে আবারও পানিতে যখন ডুবি তখন হয়তো ছেলেগুলো আমাকে তুলছিল বা কে তুলছে আমি জানি না, ছেলেগুলো আমাকে তুলছিল এরকম কিছু। তো ওখান থেকে আসার পরে বাবা আমাকে তখন বলছে, আচ্ছা তুই ভালো করে বলতো তুই কি বাড়িটাতে গেছিলি? মানে বাবা যে আমাকে যে নিয়ে আসছে আমি তখন বুঝতে পারি যে আমাকে পাইছে তারা বাড়ির আরো 10 ফিট দূরে। আচ্ছা, তখন আপনি বুঝতে পারেন ফার্স্ট টাইম যে আপনাকে ঠিক বাসায় পায় না, বাসা থেকে 10 ফিট দূরে পাইছে আমাকে। আমি তখন ব্যাপারটা আমাকে কিচ্ছু বলে নাই, পরে এটা জানতে পারি। তো আমি বলি যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বাসা থেকে গেছিলাম, কিন্তু তোমরা তো জানার কথা, তোমরাই তো আমাদের নিয়ে আসছো। কিন্তু আমরা নিয়ে এসছি ঠিকই, বাট তোকে আমরা 10 ফিট দূরে পেয়েছি বাসা থেকে, প্রায় 10 ফিট। বাসায় কত ভেতরে গেছিলি? আমি তো বাসার সেন্টার পয়েন্টে গেছিলাম এরকম। তো এরপরে যখন আমি ঢাকায় এসে পড়ি, এরপর থেকে খুব টর্চার শুরু হয় আমার প্রতি। যেটা হচ্ছে একদিন রাত্রে যেটা হয় যে আমি হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে যায়, মানে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না এরকম। তো এরকম আমি সবাইকে ডাকার চেষ্টা করি। আমাদের সঙ্গে জীবন ভাই জয়েন করছেন, তা আমি বলবো জীবন ভাই এরকম ঘটনা মনে ঘটে না, মানে যখন মানুষ পজেসড হয়ে যায় বা এরকম এই ব্যাপারগুলো মনে হয় ঘটে, তাই না? চেষ্টা হচ্ছে যে there are a lot of things attached to it, হ্যাঁ, so I would rather শুনি পুরো জিনিসটা, হ্যাঁ, শুনে তারপর পয়েন্ট বাই পয়েন্ট আমি বলবো জিনিসগুলো। তো ফার্স্ট টাইম যেটা হয় টর্চার যেটা হয়, যেটা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় টোটালি, যেটা হয় একদম কারেক্ট রাত 12টায়, এক্স্যাক্টলি রাত 12টার সময় জিনিসটা হয়। এবং প্রায় 2 থেকে 3 মিনিটের এরকম অবস্থা। আমি সবাইকে ডাকার চেষ্টা করছি কিন্তু পারতেছি না, আমাদের এনার্জিটা নাই। ওকে, তো পরে যখন ঠিক হয়ে যায় আমি টোটালি উইক ওই সময়, তো আর কাউকে ডাক দিইনি, ওই সময় নিজে থেকে ঘুমিয়ে পড়ে যাই। আচ্ছা, তো এরপরের দিন যেটা হয় যে আবারও রাত্রেবেলা ওই দম বন্ধ হয়ে যায় এবং আমার চোখ উল্টে যেতেছে এরকম লাগতেছে। তখন হয়তো কোনোভাবে মা আসছে আমার রুমে, মা কোনো কারণে আসছিল, ও এসে থেকে অবস্থা যে আমি কাঁপতেছি এরকম দেখার পরে পরের দিন তারা আমাদের কাছে মানে আমাকে একজন প্রিস্টের কাছে নিয়ে যায়। আচ্ছা, and he is an exorcist as much as I know. Okay, he was an exorcist. এই ঢাকাতেই ওকে, সে এখানকার নাই, এই বাংলাদেশের না, সে ইটালিয়ান একজন। আচ্ছা আচ্ছা, তো তার কাছে নিয়ে যাওয়ার পর সে আমার সাথে অনেক কথা বলে, মানে নর্মালি অনেক কথা বলে। তো কথার ফাঁকে সে বলে ঠিক আছে আমি তোমার বাসায় যাব, তোমার সবার ফ্যামিলি সবার সাথে দেখা করব। তো সেদিন রাত্রেই এরকম যে অ্যাকচুয়ালি সে যেতেছিল এক্সোরসিজমের জন্য, আমাকে ওটা বলে নাই, এবং আমি যে প্রসেসড এটা আমি নিজেও জানি না। আচ্ছা ওকে, তো সে গেছে ঠিক তার 1 সপ্তাহ পরে গেছে আমার বাসায়, এবং বাসায় যাওয়ার পর ওই দিন ছিল আমাবস্যা রাত। ওকে, আমাবস্যা রাতে যায়। তো ওই দিন যাওয়ার পরে আমি বেডে, তখন 11টা বাজে প্রায় রাত, আমি বেডে, এবং সে আসার পর সে আমার কপালে হাত রাখে। কপালে হাতটা রাখার পর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি কমপ্লিটলি সেন্সলেস হয়ে যাই, কমপ্লিটলি সেন্সলেস। এবং পরের দিন সকাল উঠে যেটা দেখি, আমার রুমের টিভি, আমার রুমের কিছু ক্রিস্টালের কিছু শোপিস ছিল, একটা জিনিসও ঠিক নেই, সব তছনছ হয়ে আছে এরকম কিছু। তো সকালে উঠে যখন মাকে জিজ্ঞেস করি এই অবস্থা হয়েছে কেমনে, বলে এগুলো তো তুমি করছো। আমি করছি মানে, বলে এগুলো তুমি করছো, কেমনে করছো জানি না, বাট তুমি কাজগুলো করছো। আচ্ছা, এই পর্যন্ত আর কি এই স্টোরিটা ছিল। এরপরে এই ফার্স্ট যখন আমার 24 ডিসেম্বর এই ইনসিডেন্টটা হয়, ইভেন কি এখনো পর্যন্ত লাস্ট ইয়ারও প্রত্যেক 24 ডিসেম্বরে আমার সাথে কোনো না কোনো একটা ইনসিডেন্ট হচ্ছে। ওকে,
সো এটা কোয়াইট ইন্টারেস্টিং না, মানে ব্যাপারটা, সব ব্যাপারটা, মানে পুরো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে। যাই হোক, আমার কাছে মানে আমি এখনো মানে ওর যে গল্পগুলো বলছে বা ঘটনাগুলো বলছে সেই ঘটনার ঘরের মধ্যে আছি। তো থ্যাংক ইউ, অনেক লম্বা সময় ধরে আমরা শুনলাম, কিন্তু একটা মুহূর্ত মনে হয়নি যে কোনো একটা জায়গায় কোনো ঝামেলা আছে। মানে কেমন যেন লাগলো আমার কাছে, মানে পুরো ব্যাপারটাই কেমন যেন লেগেছে, অদ্ভুত টাইপের। তো আপনাদের কেমন লেগেছে সেটা জানি আমাকে SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। এবং সেই সাথে যারা ইমেল করতে চান বা আমাদের এখানে আমাদের সাথে লাইভ পার্টিসিপেট করতে চান, তারা যেটা করবেন সেটা হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, না আপনারা যেটা ইমেল করবেন তারা করবেন হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনারা ইমেল করতে পারেন এবং সেই সাথে ইমেলে অবশ্যই উল্লেখ করবেন আপনারা কোন জায়গা থেকে লিখছেন বা কোথা থেকে বলছেন, এবং অবশ্যই আপনার ফোন নাম্বার, টেলিফোন নাম্বারটা দিতে ভুলবেন না, টেলিফোন নাম্বার দিতে হবে। এছাড়া আমাদের ফেসবুক একটা গ্রুপ রয়েছে, সেই ফেসবুকের গ্রুপে ভূত FM এর অফিসিয়াল যে গ্রুপটা, সেই গ্রুপে ইচ্ছা করলে আপনারা আমাদেরকে হিট করতে পারেন। আর একটা ঘটনা জিবরান ভাই, খুব আজীব কিছু ঝামেলা হচ্ছে আমাদের সাথে, সেটা হচ্ছে যে এই ইমেল গুলো আমরা অসংখ্য পেয়েছি। একটা আমি গত সপ্তাহে এটা বলেছিলাম, এই সপ্তাহে ইমেল পেয়েছি যে ভাইয়া সালাম, লাস্ট ফ্রাইডের আগের ফ্রাইডেতে, আচ্ছা আমি বলি যে এটা হচ্ছে মৌ ময়মনসিং থেকে লিখেছে যে লাস্ট ফ্রাইডের আগের ফ্রাইডেতে একটা SMS পড়েছিলেন, যেটা ছিল যে সেন্ডার রাত 3টা পর্যন্ত ভূত FM শুনতে পায়। সেম জিনিসটা আমার একটা ফ্রেন্ডেরও হয়। ইভেন যেটা হয় সে হচ্ছে যে রাত 3টায় ভূত FM শুনে 3:30টায় সেহরি খেয়ে ঘুমাতে গেছে, এরকমও হচ্ছে তার। এটা খুব একটা অদ্ভুত ব্যাপার যে এটা খুলনার থেকে একজন বলেছিল যে ওর এই সমস্যাটা হয়েছিল, এবং কেউ একজন তাকে মানে ভূত FM শেষ করে ফোন দিয়েছিল এবং সে সেই সময় ভূত FM শুনছিল। আজকে উনি বলছেন যে ওনার ফ্রেন্ডের ক্ষেত্রে এটা হয়েছে। এবং আমি এই ইমেলটা এখানে মানে রেখেছি আমার কাছে, কিন্তু এরকম বেশ কিছু ইমেল যেগুলো এই মুহূর্তে আমার প্রিন্ট আউট নাই, কিন্তু এই টাইপের ইমেল আমি বেশ কিছু পেয়েছি। খুব অদ্ভুত ব্যাপার, মানে এরকম হতেই পারে না যে এখান থেকে অন এয়ার হওয়ার পরেও বেশ কিছু সময় এরকম ভাবে যাবে, এটা সম্ভব না। ফ্রিকোয়েন্সি লাগ বলে একটা জিনিস আছে, বাট এটা তো একটা পুরো ফ্রিকোয়েন্সি লাগা হয়তো পসিবল না। একদম। আমাদেরকে মোহাম্মদ রহমান একটা বড় ইমেল করেছেন, এবং মোহাম্মদ রহমান 1971-এ তিনি জন্ম নিয়েছেন, তিনি তার জন্ম হয়েছিল এবং যুদ্ধের সময়, এবং তার গ্রিন রোডে বাসা, এবং তিনি কিছু শেয়ার করতে চান, এবং তিনি আমাকে শর্ত দিয়েছিলেন যে এই ইমেলটা আপনাকে পাঠাচ্ছি, ইন রিটার্ন আপনি কোনো ইমেল পাঠাবেন না আমাকে। এবং সেটা হচ্ছে যে এরকম ধরনের যে তিনি বলেছেন যে তার মা অনেক 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 বেশি একটা রিলিজিয়াস একজন মানুষ, অনেক বেশি রিলিজিয়াস, এবং তিনি বলছেন যে হু হ্যাজ পারফর্মড হাজ টুয়াইস, মানে 2বার হজই করেছেন তিনি, এবং and one উমরা। এবং তিনি বলেছেন যে তিনি তার জীবনে দেখা যতগুলো মানুষের তার মধ্যে তিনি একমাত্র মানুষ যিনি এত বেশি রিলিজিয়াস, মানে তার দেখা। তো তাদের বাসাতেও তিনি হঠাৎ করেই যেটা হয়েছিল যে গত সপ্তাহে আমাদের ভূত FMটা শুনতে পেয়েছিলেন, এবং তারপরেই তিনি চেষ্টা করেছিলেন, মানে জানতে চেয়েছিলেন যে এই ঘটনাগুলো তাদের বাসাতেও আছে। এবং তিনি বলছেন যে একদিনের ঘটনা, তিনি বলছেন যে রাত 11টা-12টার দিকের ঘটনা হবে সেটা। তার বোন এবং তার মা দুজন মিলেই যেটা করছিল সেটা হচ্ছে তারা শুনতে পেয়েছিল যে কেউ একজন মানে কি বলবো, যে দুজন মিলে শুনতে পাচ্ছিল কেউ একজন ঘুঙুর পরে নাচছে ছাদের ওপরে, এরকম ধরনের একটা আওয়াজ পেয়েছিল। এবং দেখা গেল যে এটা সারা রাত ধরেই প্রায় চলেছিল, এবং সেটা একটা 5তলা বাড়ি ছিল, এবং তিনি বলছেন 5 story was then only 2 story and building was on construction। এবং এই সময় এরকম ঘটনা ঘটেছিল, এবং তারপরেও দেখা গেছে যে একের পর এক তার বলছে যে when I was in class 2 or 3 I myself and my third sister who is now associate professor একটা ইউনিভার্সিটি মানে ঢাকা ইউনিভার্সিটি একটা প্রফেসর, কোন একটা ডিপার্টমেন্ট আমি বলছি না, তিনি বলেছেন যে ওই বাসায় তাদের যে জিন ছিল তিনি নিজেই বলেছেন যে তিনি যখনই বলতেন যে লিসন অ্যান্ড দেন মানে স্ট্রংলি একটা কিছু কেউ মনে হচ্ছে কেউ একজন থাপ্পড় দিচ্ছে কোন একটা কিছুতে, এবং শব্দ এরকম ধাম ধাম টাইপের একটা শব্দ হতো, উনি লিখেই দিয়েছেন যে রিমার্কেবল সাউন্ড লাইক ধাম ধাম এরকম টাইপের একটা সাউন্ড হতো। এবং এটা তার বোন তাকে দেখেছে, তিনি বহুবার এই জিনিসটা দেখেছেন। এবং এরপরেও তার ঘটনা শেষ হয়নি, তিনি বলছেন যে তার ভাইয়ের কথা বলেছেন যে ভাই এখন দেশের বাইরে রয়েছেন, এবং তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং তিনিও অনেক রাত জেগে পড়াশোনা করতেন। এবং বলছে যে মানে তার ভাই যখন পড়তো তখন সে এরকম দেখেছে যে তার ভাই দেখলো যে আচ্ছা when my brother was studying a hand, তিনি দেখতে পেলেন যে একটা হাত জানালা দিয়ে ভিতরে ঢুকছে আর কি।
মানে পড়ার একটা ফাঁকে দেখতে পেলেন যে তার একটা হাত জানালা দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে এবং হাতটা প্রায় 10 ফুট হবে, প্রায় 10 ফুট লম্বা। এবং তার ভাই আর সহ্য করতে পারেননি, তিনি সঙ্গে সঙ্গে তার মাকে ডেকেছিলেন। তো এরকম অসংখ্য ঘটনা আছে। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সাধারণত যে সমস্ত ঘটনা ঘটে মানুষের সাথে এরকম সাধারণত শেয়ার করতে চান না। এবং আমরা অনেকে বলি না যে বিশ্বাস অবিশ্বাস দিয়ে মাপতে চাই, কিন্তু সবকিছু মানে এরকম বিশ্বাস অবিশ্বাস দিয়ে মাপাটা ঠিক না। যাই হোক, আমাদের কাছে আরো অসংখ্য ঘটনা আছে এবং আমরা নিশ্চয়ই একবার ভূত এফএম এর মাধ্যমে আমরা বৌদিদের সাথে কানেক্ট করবো, তাই না জীবন ভাই? এবং আজকের দিনটা একটু বেশি স্পেশাল, বেশি রকমের স্পেশাল আজকের দিনটা। আজকে দেওয়ালি, এবং আজকে দেওয়ালি, এবং বলা হয় যে আজকের দিনটা কি বলবো, যে আজকের দিনে যে প্রদীপগুলো জ্বালানো হয় সেগুলো স্যাটিসফাই করার জন্য, যে মানে গডকে স্যাটিসফাই করার জন্য, কারণ গড যেন ডেভিল বা ডিমন যাই বই না কেন তার এগেনস্টে যেন গড মানে তাকে যেন দমন করতে পারেন, সেরকম চিন্তা করে করা হয়। তো আজকে খুবই এটা মানে খুবই অদ্ভুত একটা রাত আজকে। তো আজকে আমরা আবার একটা গান শুনে আসবো। কি গান শুনি? একটা গান শুনি আমরা, কি আছে আমাদের? আচ্ছা, আমরা একটা গান, যে কোনো একটা গান শুনি আমরা আপাতত, কারণ আমাদের মানে কি বলবো যে এমনিতে বদনাম শুরু হয়েছে অনেক, যে আমরা গান বেশি বাজাচ্ছি এরকম ধরনের অনেক। তো আমরা গান রেডিও ফুর্তিতে। আচ্ছা, আমি না তার আগে একটা ঘটনা বলবো জীবন ভাই। ঘটনাটা আমি শুনেছি, এটা দেশে না, দেশের বাইরে। আমি প্রত্যেক দিনই এরকম কিছু ঘটনা পাই, সেটা হচ্ছে হয়তো এই ভূত এফএমটা চালু করার জন্যই। তো ঘটনাটা খুব অদ্ভুত। ঘটনাটা কয়েকটা স্টেপে বলবো। প্রথমটা হচ্ছে এরকম যে একজন মহিলার কথা আমি জানি, যিনি তার মেয়েকে নিয়ে আমেরিকার কোন একটা জায়গায় তিনি একটা বাসা নিয়ে থাকেন, এবং সেই বাসাটায় মানে কি বলবো যে অ্যাপার্টমেন্ট ছিল, যার আশেপাশে অনেক অ্যাপার্টমেন্ট আছে, তো তারাও একটা রুমে এরকম তাদের অ্যাপার্টমেন্টটা থাকতো। এবং সেই অ্যাপার্টমেন্টে সব সময় তারা একটা ফিল করতো যে কেউ যেন হাঁটছে, জাস্ট মানে ধমধম করে শব্দ করছে বা কোনো কিছু হচ্ছে, এবং তারা মনে করতো পাশের ফ্ল্যাট থেকে মনে হয় সাউন্ড গুলো আসে। বাট পাশের ফ্ল্যাটে তারা খোঁজ নিতে যায়, এবং পাশের ফ্ল্যাট থেকে সবাই বলে না এরকম তো কিছু, আমরা তো ওই সময় ছিলামই না। কিন্তু এবং তারা যখন দেখে যে ওই সাউন্ড গুলো হচ্ছে, দরজা খুলে যখন পাশের ফ্ল্যাটে যেতে যায়, তখন দেখে যে না, পাশের ফ্ল্যাটে আলটিমেটলি কেউ নাই, বা ওখান থেকে সাউন্ডটা আসছে না, বাট সাউন্ডটা চলছে, বাসার ভেতর থেকে আসছে। খুবই অদ্ভুত ব্যাপার এটা। এইভাবে সাউন্ড কন্টিনিউ করতে থাকে। একটা পর্যায়ে হয় কি যে তারা দেখে জিনিসপত্র, বাড়ির যে সমস্ত জিনিসপত্র, যেমন লিপস্টিকটা কখনো আলমারিতে থাকার কথা না, সেটা ড্রেসিং টেবিলে থাকবে, কারণ ড্রেসিং টেবিলে সবসময় তারা রাখতো। দেখা হলো তার মায়ের রুম থেকে ড্রেসিং টেবিলের লিপস্টিকটা চলে গেছে আলমারিতে। আবার আলমারির একটা কাপড় যেটা একেবারে ধোয়া পরিপাটি এবং ইস্ত্রি করা, সেই কাপড়টা আয়রন করা একটা কাপড়, সেটা চলে গেছে বাথরুমে ওয়াশ করার জন্য। আবার দেখা গেছে যে কোনো একটা জিনিস হয়তো চাবি রেখেছিল একটা জায়গায়, সেটা আরেক জায়গায় চলে গেছে। তো সে তার মেয়েকে এটা বলে যে আমার ঘরে না তুমি গেলো সরাও নাকি, তোমার কিনা আমার ঘরে তো এরকম হয়, আমি ভাবি যে তুমি ভুল করো। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং সেই এই ধরনের ঘটনা যে মা যখন মেয়েকে বলছে তুমি কি করে সরাও, মেয়ে বলছে না না আমি তো এগুলো সরাই না, আচ্ছা আম্মা তুমি কি করে সরাও, এরকম ধরনের ঘটনা। এবং তারা তখন যেটা করে সেটা হচ্ছে এরকম ভাবে দুজন যখন এই জিনিসটা জানতে পারে, এরকমই একটা পর্যায়ে মানে ঝামেলাগুলো বাড়ছিলই, ডিস্টারবেন্স বাড়ছিল, ঘুমাতে পারছে না, কেউ কোন অনবরত সাউন্ড করছে, এরকম সমস্যাগুলো বাড়ছেই। একটা রাতে হলো কি, দুজন মিলে প্রচন্ড এরকম সাউন্ডে ভয় পাচ্ছে, এই সময় ইলেকট্রিসিটি চলে গেছে সামহাউ, ওই বাসাতে ইলেকট্রিসিটি নাই, মানে কোন একটা ঝামেলা হয়েছে ইলেকট্রিসিটিতে, মানে লাইনে বা কোন একটা জায়গায় কোন একটা প্রবলেম হয়েছিল, চলে গেছে। তারা মোমবাতি জ্বালিয়েছে, এবং মোমবাতি জ্বালানোর সঙ্গে সঙ্গেই দেখা গেল যে আলোটাও নিভে গেল, আবার জ্বালানোর চেষ্টা করে, আবার আলোটা নিভে যায়। তখন দুই মা এবং মেয়ে একসঙ্গে তাদের ঘরের মধ্যে একসঙ্গে দুজন মিলে হাত ধরে জাস্ট মানে প্রার্থনার মতো করে বলেছিল যে আমি জানি না তুমি কে, হয়তো এই বাসায় আছো, হয়তো তুমি এই বাসাতে অনেকদিন ধরে আছো, বা আমাদেরকে সামহাউ তুমি কি বুঝতে পারছো যে আমরা ডিস্টার্ব তোমার দ্বারা, এবং আমরা মা মেয়ে একটা বাসায় থাকি, আজকে ইলেকট্রিসিটি চলে গেছে, তুমি ভয় দেখাচ্ছ অনবরত, এবং আমাদের মোমবাতি নিভে গেছে, মানে মোমবাতি জ্বালালাম আমরা যে মুহূর্তে, সেই মুহূর্তে মোমবাতিটাও নেমে যাচ্ছে। সো প্লিজ, আমরা খুবই আপসেট তোমাকে নিয়ে, এবং খুবই বেশি রকমের মানে খারাপ অবস্থার মধ্যে আছি। যদি তুমি ক্ষতি করতে চাও তাহলে ক্ষতি করো, আমাদের মেরে ফেলো, আদারওয়াইজ তুমি লিভ করো, আমরা সত্যি বিরক্ত, আমরা সত্যি খুবই বিরক্ত, তোমার লিভ করো। কি আশ্চর্য ব্যাপার, তারপর থেকে আর এই ধরনের কোনো ঝামেলা হয়নি। বাট গল্পটা এখানেও শেষ না, গল্পটা আমি আবারও বলবো এর পরের বার ঘুরে এসে, তার মধ্যে হয়তো আমরা চেষ্টা করবো একবার বৌদিস্টের কাছ থেকে একটা কল নেওয়ার। এনিওয়েজ, চলে যাবো আবারও গানে। ইন দ্য মিন টাইম করে আমাদের SMS লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে।
হলো মনে ও কে 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 ভাই দ্যাটস রাইট, শুনছেন ভূত এফএম। আর সরি প্রথমে যে আমরা বেশ কিছু মানে কয়েকটা গান বাজিয়ে ফেলেছি, আমরা রিয়েলি সরি ফর দ্যাট। বাট আমরা চেষ্টা করছিলাম আপনাদের কিছু SMS নেওয়ার জন্য। আমরা বেশ কিছু ধরনের আপনাদের কাছ থেকে ঘটনা জানতে পেরেছি এই মুহূর্তে, এবং সেই ঘটনাগুলো আপনারা যেগুলো জানিয়েছেন সেগুলো প্রত্যেকটাই খুব অদ্ভুত। অনেকেই আমাদের SMS করে জানিয়েছেন, এবং ইমেইলে আমরা বেশ কিছু ঘটনা পেয়েছি যে ঘটনাগুলো আমরা কিছু জানাতে চাই। আমাদেরকে SMS করেছেন আরাফাত হোসাইন, এবং তিনি চিটাগাং থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন। তিনি বলছেন যে তার অনেক বন্ধুদেরকেও তিনি বলেছেন ভূত এফএমের কথা। তো তিনি বলছেন গত রমজান মাসের কথা, 22 রমজান ছিল সেদিন, এবং সেদিন তার ফ্রেন্ডস তার প্যারেন্টসরা সবাই শপিং এ গিয়েছিল, এবং তিনি বলছেন যে আই ওয়াজ অ্যালোন অ্যাট হোম অ্যাট 10:20 PM। আচ্ছা, তিনি তার কাজিনের সাথে চ্যাট করছিলেন, এবং সেটা ছিল ইয়াহু মেসেঞ্জার, এবং তিনি দেখছেন যে ইয়াহু মেসেঞ্জারে তিনি দেখলেন যে তিনি তার ওয়েব ক্যাম ওপেন করেছিলেন এবং ভিডিও চ্যাট করছিলেন ইনফ্যাক্ট। এবং ভিডিও চ্যাট করার পরে একটা পর্যায়ে দেখা গেল যে তার কাজিন বলছে তুমি তোমার পেছনে তাকাও, এবং সে সেই মুহূর্তে তার পেছনে তাকালো, এবং পিছনে তাকিয়ে দেখা গেল যে কিছুই নাই। তার কাজিন বলল যে না আমি একদম স্পষ্ট কিছু একটা দেখতে পাচ্ছি, তুমি আবার পিছনে তাকাও। পিছনে আছে, এবং সে প্রথমে মনে করেছিল যেটা মনে হয় পুরোপুরি সে হয়তো ফান করছে বা এরকম কিছু একটা, কিন্তু তারপরে দেখলো যে তিনি লিখছেন যে yet I didn't believe him. Suddenly I heard someone was using the flash of my toilet, and there I went to toilet but saw no one. এবং তিনি তার ফুল হাউসটা তখন চেক করলেন, এবং কোনো ধরনের কেউ ছিল না সেই হাউসের মধ্যে, এবং তিনি তার রুমের মধ্যে আবারও ফিরে আসলেন তিনি, এবং লাস্ট অফ অল the notable matter was that coming my room I saw light, fan and my laptop, everything is switched off. বাট এভরিথিং ওয়াজ সুইচড অন যখন তিনি রুমটা লিভ করেছিলেন সে সময়, এবং তিনি বলেছেন ইলেকট্রিসিটি যায় নাই বা এরকম কিছুই হয় নাই, কারণ তার বাড়িতে IPS আছে, সুতরাং এরকম কোনো কিছু হওয়ার কথা না, কিন্তু সবকিছু এরকম একটা উদ্ভট টাইপের ঘটনা সেই রাত্রে ঘটেছিল। এবং তার কাজিন কি দেখেছিল সেটা তিনি আমাদেরকে জানাননি, যদি জানাতেন আরো বেশি ভালো হতো। বাট তার কাজিন কিছু একটা দেখতে পেয়েছিলেন ওয়েব ক্যামে, যে তার পেছনে কোনো একটা কিছু যেটা তিনি দেখতে পাচ্ছিলেন না। যাই হোক, আমি এই ঘটনাটা শেয়ার করলাম, এরকম অসংখ্য ঘটনায় আমাদের কাছে আছে। আপনারা ইমেল করছেন, এবং ইমেল করে এরকম ঘটনা যদি পাঠাতে চান, আমি বলেছিলাম যে সেরকম ভাবে আমরা সময় সুযোগ বুঝে আপনাদের ইমেলগুলো পড়বো, এবং আমরা আরাফাত হোসেনের ইমেলটা পড়লাম। আপনি যদি পাঠাতে চান আপনার ইমেল অ্যাড্রেসটা আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভূতfm BHOOT VOOTFM@radiofurti.fm। এখানে ইমেল করবেন, এবং ইমেল করার সময় অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং অবশ্যই ফোন নাম্বার দিতে ভুলবেন, এবং যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে স্টুডিওতে আসার ব্যাপারে সেটা আমাদের জানাবেন। জীবন ভাই আছেন আমাদের সঙ্গে, এবং জীবন ভাইকে বলবো, জীবন ভাই এই যে এরকম কিছু আসলে হতে পারে যে মানে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি না, বা আমরা হয়তো ক্যামেরায় বা অন্য কিছু এরকম ঘটনা ধরা পড়ছে। ডেফিনেটলি আমাদের ক্যামেরাতে ডেফিনেটলি ধরা পড়ে অনেক কিছুই ধরা পড়ে। আমি একটা পয়েন্ট করি সবসময় যে কাজের মধ্যে, যে আমি কোনো সময় কোনো কিছু নিয়ে কথা বলি না যেটা আই ডোন্ট হ্যাভ ফ্যাক্টস। আমার কাছে ফ্যাক্টস হচ্ছে আইদার অডিও or visual. So আমরা I think we discussed quite a few cases আমাদের যেখানে ক্যামেরায় অনেক কিছু ধরা পড়েছে, একটা বক্স টাইপের যেটা all over the place যাচ্ছে, সুমন ভাইয়ের পাশ দিয়ে চলে গেল একটা, তারপর সাকিবকে দেখেছিল আমার নানা বাড়িতে টাঙ্গাইল করটিয়ায়, তারপর আমার ফ্রেন্ড দেখেছিল মগবাজারে। এবং সাকিব ভাই দেখা কিন্তু অনেক বিরাট ব্যাপার, কারণ সাকিব ভাই নিজে বিশ্বাস করেন এই জিনিসগুলো, তারপর সে দেখেছে এবং দেখতে হয়েছে তাকে। সো আমার কাছে যেটা মনে হয় আমরা কানেক্ট করার চেষ্টা করছি বারবার করে মানে ভৌতিক টিমকে, মানে যেখানে সুমন ভাই আছেন একদম একা। তো সুমন ভাই নিশ্চয়ই ব্যস্ত আছেন, বাট আমরা চেষ্টা করছি কানেক্ট করার জন্য তাকে। আসলে বেসিক্যালি আজকে ওখানে হচ্ছে কি জীবন ভাই, ওখানে একটা আমরা যখন কেস একটা পাই, সো তখন হয় কি আমরা ডিসাইড করি যে is it valid enough for us to visit? So তখন ডিসাইড করা যায় যে if somebody has free time অথবা একটা খুব ভালো একটা সলিড কেস থাকে যে না এটা ইনভেস্টিগেট করা উচিত, সো অ্যাজ এ টিম আমরা ডেফিনেটলি ওখানে ভিজিট করি আমরা। সো তখন হয় কি আমরা কয়েক সময় স্কাউটিং করি
রেকি মানে রিকনেসেন্স। সো সৌমন ভাই এখন আজকে যে একটা রিকনেসেন্সের জন্য গেছেন উনি গতকাল, সো ওখানে এখনো আসেন। আমরা রিকনেসেন্স যখন আমরা করি আমাদের কিন্তু একদিনে হয় না, এটা বেশ কয়েকদিন যায়। সো তখন হয় কি আমরা যখন এপিসোড করি আপনার যা কথা বলা হয় কি ওভার 4 to 5 days almost. আচ্ছা। So আমরা যখন যাই অথবা আমি আগে চলে যেতে পারি, I recon the place and I tell them if there's something wrong with it or not. তখন আমরা rest of the team আসে। কয়েক সময় সৌমন ভাই আগে চলে যান, ওকে, কয়েক সময় সাকিব আগে চলে যান, তখন ইয়ে করি যে হ্যাঁ there must be something wrong with this place, why don't you come and visit. So আমরা ওইভাবে ফলো করি। সো আজকে সন্ধ্যায় গেছেন, এখন হি ইজ দেয়ার ইনভেস্টিগেটিং। এখন আমি সন্ধ্যার সাথে কথা হয়ে গেছিল সন্ধ্যাবেলা। আচ্ছা, কি মানে পজিটিভ কিছু, মানে আপনাদের জন্য পজিটিভ কিছু এরকম কোনো নিউজ কি আছে নাকি? বলতে হবে নাকি? ওকে, একটা কথা বলতে পারি যে সন্ধ্যায় যেটা বললো ওনার যেটা ইঞ্জিনিয়ারের কথা বলেন, জিবরান বেশ কয়েকটা ইন্টারেস্টিং থিং পাওয়া গেছে। সো মোস্ট প্রবলি আইদার আমি আসবো অথবা তোমরা আসবে। ওকে, সো বুঝতেই পারছি যে আমাদের সামনে আমাদের শেয়ার করার মতো অনেক কিছু ওয়েট করছে আপনাদের সাথে। আপনারা কিন্তু SMS তো করতে ভুলবেন না, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। জিবরান ভাইয়ের কাছে আজকে বেশ কিছু ঘটনা আছে, যে সমস্ত ঘটনাগুলো তিনি, তার মধ্যে একটা ঘটনা জানতে চাইবো। কোন একটা ঘটনা, কোনটা দিয়ে শুরু করবেন? আমার কাছে বেশ কয়েকটা ঘটনার মধ্যে কে বোঝাবো, মানে ইম্পর্টেন্স যদি আমার কাছে জিনিস হচ্ছে যে দুটোই যেগুলো বলবো স্টোরি আছে যেটা আমি আজকে চিন্তা করে এসেছি। আমাকে সবসময় বলা হচ্ছে আমি নাকি কিছু বলি না, আচ্ছা চুপ করে থাকি। কারণ ইউজুয়ালি আমি চুপ করে থাকি বিকজ এভরিবডি হ্যাজ সো মাচ টু সে, আমার বলার দরকার নেই। আজকে আমি ইয়েস না আসে কিডিং। মেইন জিনিস হচ্ছে যে আমি একটা ঢাকা শহরের একটা কথা বলবো যেটা আমি শুনতে পেরেছি। ওকে, যেখানে আমাদের নেক্সট ওয়ান অফ আওয়ার ইনভেস্টিগেশন সেখানে হওয়ার আমরা প্ল্যান করছি। হিস্ট্রিটা দিই জায়গাটার। হিস্ট্রি হচ্ছে যে একটা বাসা ছিল যেখানে একটা ফ্যামিলি থাকতো। আচ্ছা, নর্মাল একটা ফ্ল্যাট ফ্যামিলি থাকে ওখানে। সো একটা তাদের একটা ওয়ান অফ দ্য ফ্লোরের মধ্যে একটা ফ্যামিলি ছিল যার তাদের একটা মেয়ে ছিল, খুব পড়াশোনা করতো, জাস্ট স্কুলে যেতে আসতো, মানে হায়ার ক্লাস 9-10 পরে এরকম একটা মেয়ে। সো যেতে আসতো মানে তার কোনো লাইফ বাইরে ছিল না এর ব্যাপারে। শি ওয়াজ ভেরি ভেরি মাচ ইনটু হার স্টাডিজ। সো একটা সময় পড়াশোনায় নাকি খুব একটা ইয়ে পেল না, মানে খুব একটা ভালো করেনি একটা ওয়ান অফ দ্য এক্সামস। সো সে খুব মন খারাপ করে বসেছিল, আর বাবা আম্মাও খুব যেটা মিডল ক্লাস ফ্যামিলিতে হয় যে বকা ধরা দেয় পরীক্ষায় ভালো না করলে। সো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, তখন মেয়েটা ঝাড়ি দিয়ে আর বকা টাকা দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, সকালবেলা আবার পরের দিন ছুটি ছিল, স্যার মনে করেছে যে কিছু হবে না, মানে দুপুর পর্যন্ত। দুপুর পর্যন্ত তারা আগে যায়নি, হঠাৎ করে তারপরে বলে যে এতক্ষণ তো রুম বন্ধ করে রাখার কথা না। তারপরে ঠিক আছে, হঠাৎ করে তারপরে জিজ্ঞেস করছে সামথিং রং, তারপর রুমটা ধাক্কানো শুরু করলো। করতে 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 দেখে যে খুলছে না। তারপর দরজা ভেঙে দেখে রুমের মধ্যে মেয়েটা ফাঁসি দিয়ে মরে গেছে। ঝুলে আছে ফাঁসি দিয়ে পুরো একদম। তারপর তো অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি হলো, তারপর ফ্যামিলি কবর দিল। দেওয়ার পরে তারা 1 মাস ছিল থাকার পরে জিনিস হচ্ছে ওরা মুভ করেছে বাসার মধ্যে হয়তো 3 মাস হয়েছে। আচ্ছা, 2 মাস মাথায় মেয়েটা মারা গেছে। 3 মাসের মাথায় ফ্যামিলিটা বললো যে মানে বাইরে বললো যে আমরা এখানে থাকবো না, আমরা চলে যাই। মেয়েটা মারা যাওয়ার 1 মাস পরে বললো যে চলে যাই, আমরা থাকতে পারবো না। কেন? বলে না আমরা পাবো না। বলে আমি কিন্তু আপনার হয় কি নতুন বাসা হলে 6 মাসে অ্যাডভান্স দিতে হয়, এগুলো আপনাদের এখনো 3 মাস বাকি আছে, বলে আপনি রেখে দেন না, আমাদের দরকার নেই, আমরা চাই। সরি, ওকে, চলে গেল। তারপর একটা নতুন ফ্যামিলি আসলো 1 মাস পরে। কিভাবে করবে এরা, নিয়ে আসলো একটা ফ্যামিলি, থাকা শুরু করলো। তখন কয়েক মাস পরে ফ্যামিলিটা হঠাৎ করে এসে কমপ্লেন করলো যে আমাদের 1 মাস 1.5 মাস তো একটা প্রবলেম হচ্ছে। আমি মনে করছিলাম আমাদের শুধু মানে এটা আমাদের না, মানে পরে যেমন করলাম দেখলে শুধু আমাদের প্রবলেমটা কি, ওই বাসার ইলেকট্রিসিটি থাকে না, কয়েক সময় চলে যায়। কিন্তু পরে চেক করে দেখলো যে ফ্ল্যাটের সব ফ্লোরে আছে কিন্তু ওই ফ্লোরে কিছু নাই, ওই ফ্লোরই শুধু ইলেকট্রিসিটি কন। অনেক চিল্লাচিল্লি করলো। তখন গিয়ে বললো কি বললো যে আপনি চেক করে দেখেন প্লিজ। ইলেকট্রিশিয়ান আনালো, নিচে দেখালো, আপনাদের মানে মিটার দেখালো, তারপর প্রবলেমটা কোথায়, পুরো ফ্ল্যাট চেক করলো যে কেন থাকবে না তো বোঝা যাচ্ছে না। 2-3 মাস পরে
ওই ফ্যামিলিও চলে গেল, আমরা থাকতে পারছি না, মানে এখানে আরেকটা কমপ্লেন করেছে যে পোড়া গন্ধ আসে থেকে। আচ্ছা পোড়া গন্ধ আসে থেকে, বলছি কোনো হোয়াইট এটা আপনি বলছেন আমাদের সাথে অফ এয়ারে যে মানে আর যাই হোক শরীর খারাপ হলে বিভিন্ন ধরনের গন্ধ পেতে পারি আমরা, বাট পোড়া গন্ধটা পাওয়া একটু মানে আনইউজুয়াল। কারণ বডি একটা এন্ডোরফিন রিলিজ করে ইয়ে থেকে, যেখানে কোনো যদি প্রবলেম হয়, কোন ধরনের প্রবলেম হয়, আপনার বডি কিন্তু রিলিজ করে একটা, মানে ইট গিভস ইউ সেন্স অফ স্মেল দ্যাট টেলস ইউ that something's wrong with your মানে বডি। কিন্তু পোড়া গন্ধটা থ্রু অল আওয়ার এক্সপিরিয়েন্সেস, কোনো আর এক্সপিরিয়েন্স বলতে বলছি যে আমরা অনেক পড়াশোনা করছি এগুলো ব্যাপারে, যে আমাদের কতটুক আমরা হ্যালুসিনেট করি, কতটুক আমাদের খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে, আর কতটুক অ্যাকচুয়াল ফ্যাক্ট। সো দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। এই পোড়া গন্ধটা কোনো সময় আমাদের কোনো রিসার্চে পড়ছে না এখন পর্যন্ত। সো পোড়া গন্ধ তো ওরা ওয়ারিং চেক করলো বাসার মধ্যে, ইয়ে করতে বাদ দিই হচ্ছে না। ওকে ওকে, সো ফার সো গুড, মানে সো ফার সো ব্যাড অ্যাকচুয়ালি। সো ওই ফ্যামিলি কদিন পরে চলে গেল। হওয়ার পরে যে বাসাটা ছিল সে পুরো ফ্ল্যাট বিক্রি করে চলে গেল। ফ্ল্যাট বিক্রি করে চলে গেছে। সো নতুন ওনার বাসায়, মানে নতুন ওনার বাসাটা কিনেছে। সো কি করবে সেলই করে দিল, ওখানে থাকা তো দূরের কথা, সেলই করে দিল। তখন নতুন ওনার এসে সে তো আবার এই হিস্ট্রিটা জানে না। তো সে আবার মানে নতুন করে বাসা ঠিকঠাক করে ভাড়া দেওয়া শুরু করলো। কেউ দেখে যে বাসা কেউ আর নেয় না, মানে যেহেতু লোকালের মানে লোকালিটিতে মানুষ কিছু একটা বুঝছে যে সামথিংস রং উইথ দেম, এই বাসায় কিছু একটা আছে, তবুও সে বুঝে নেই। তো বলছে ঠিক আছে, এখন যেহেতু আমরা পাচ্ছি না, আমরা একটা হোস্টেল হিসেবে দিই। সো ওই ফ্লোরটায় 5টা ব্যাচেলারকে থাকতে দিল, রেন্ট আউট করলো। রেন্ট আউট করার পরে দুজন 2 রুম নিল। একটা ছেলে বললো যে আমি এই রুমে একলা দিব, এটা আমার থাকে, যেটা পে ফর দ্য এন্টায়ার থিং। ওকে, থাকা শুরু করলো। ওকে, থাকতে 1.5 মাস চলে গেল এইভাবে। সো 5টা ছেলে মিলে একটা রুমে আড্ডা দিচ্ছিল। এরপরে একটা ছেলে যে রুমটা যে নিয়েছে সে ওই রুমে যায় রাত্রেবেলা করতে, ঠিক আছে আমি একটু আসছি আমার রুম থেকে, আমার জিনিসটা নিয়ে আসি। সো রুমে ঢুকে দেখে যে একটা মেয়ে জানলার দিকে বাইরে তাকিয়ে দাঁড়িয়ে আছে, একদম চোখের সামনে দাঁড়ানো। এন্ড ওটা দেখে থমকে গেল যে একটা ব্যাচেলর প্যাড, যে ব্যাচেলর প্যাড হঠাৎ করে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাউন্ডিং। আচ্ছা, এর মাঝখানে আবার সুমন ভাই ঢুকে আমার সাথে। ওকে, সো সুমন ভাই আছেন লাইনে। হ্যালো সুমন ভাই। সুমন ভাই, সুমন ভাই, হ্যালো। হ্যাঁ সুমন ভাই, শুনতে পাচ্ছি। সুমন ভাই, কি অবস্থা? আচ্ছা, এখন কি অবস্থা বা কোন জায়গায় আছেন একটু বলা যাবে আমাদেরকে? আমাদের হ্যাঁ অবশ্যই, তোমার সাথে তো আগেই কথা হয়েছিল যে শ্রীপুরের ওই বাংলাতে আছি আমি এখন, ওই সোকল হন্টেড হাউস আর কি। ইনফ্যাক্ট এই জায়গা থেকে আমাদের অ্যাকচুয়ালি ভূত ফার্স্ট ইনভেস্টিগেশনটা শুরু হয়েছিল আনঅফিসিয়াল। আচ্ছা, তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে 2 দিন ধরে একটু ঘটনা শুনতেছিলাম যে এখানে কিছু নয়েজ হচ্ছে, এটা তো ব্যাপার। তো যে কারণে আমি আবার চলে আসছি হঠাৎ করে। আচ্ছা, তো মানে একাই আসতে হয়েছে, বাধ্য হয়ে গেছে। চিবানে কাজ ছিল, সাকিবও চিটাগাঙে, তো আমার একা আসতে হয়েছে। তো আসার সময় ফর্চুনেটলি কিছু ফ্রেন্ড আসছে আমার সাথে, আমাদের বাংলো, তো তারাও ঘুরতে আসছে। আচ্ছা, তো মোটামুটি কালকে রাতে আমরা এসে পৌঁছেছি রাত আসতে 2টা বাজছে আর কি। আচ্ছা, 2টা থেকে আমরা এখানে ছিলাম। আমরা ছোট্ট একটা ঘটনা ঘটছে, এটা শেয়ার করতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের বাংলোর কোনার একটা রুম আছে, যে রুমটাতে আমি আসলে থাকি। আচ্ছা, এই রুমটা নিয়ে অনেক কাহিনী আছে, এর আগে অনেক কিছু হয়েছে আর কি। আমরা স্বাভাবিকভাবে ওই রুমে বসে আড্ডা দিচ্ছিলাম আর কি। আচ্ছা, তো অনেকক্ষণ বসে আমরা আড্ডা দিচ্ছি, গল্প করতেছি। পাশে একটা বারান্দা ছিল, বারান্দার দরজাটা ফেরানো ছিল, মানে লক করা ছিল না। এখানে বসে আমরা যখন গল্প করতে হঠাৎ এক সময় একজন পানি খাবে, তো সে উঠে গেছে কিচেনে, ওখান থেকে পানি আনতে। পানি নিয়ে আসার পরে আমরা নোটিস, মানে হঠাৎ করে খেয়াল করা শুরু করলাম যে দরজাটা অ্যাকচুয়ালি খোলা, খোলা। তো এটা নিয়ে আমরা তখন আলাপ করছি যে দরজাটা কখন খুললো, কেমন খুললো। তখন আমরা যে এই বাতাস দরজাটা কোনো একটা সময় খুলে গেছে, এটা ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, বাট
ঠিক কিভাবে বলবো, মানে একটা ফিলিং যে সামথিং ইজ মানে বিহাইন্ড আছে আমাদের পিছনে। আচ্ছা, ছোট্ট দরজার দিক দিয়ে পিছন দিক দিয়ে ঢুকে আমাদের বাম দিকে গিয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা কিছু মনে হলো আর কি। আচ্ছা, তো এটা একমাত্র আমি খেয়াল করছিলাম, আর অন্যরা তখন গল্প করতেছিল অন্য সাবজেক্ট নিয়ে। আচ্ছা, তো ওটা হওয়ার সাথে সাথে আমি ঘুরে বললাম যে আমার মনে এখানে থাকার দরকার নেই, এই রুমে চলো আমরা পাশের রুমে যাই। আচ্ছা, আমার সাথে আসছে হচ্ছে ওই যে মেডাল মেকের ফাইসাল, আলী, আচ্ছা, তারপরে ইস্তি আর ওই তপু। আচ্ছা, তপু আমরা সবাই গল্প করতেছিলাম। তো ওরা সবাই উঠছে, আমার চেহারা দেখে বুঝছে সামথিং ইজ রং। আমি বললাম চলো উঠে যাই, আমরা পাশের রুমে যাই। ওরা সাথে সাথে আমরা পাশের রুমে চলে গেছি। আচ্ছা, পাশের রুমে গিয়ে বসে আছি, তো ওখানে বসে আমরা গল্প করতেছি। আচ্ছা, এইসব জিনিস নিয়ে আলাপ করতে এই সময় কেন আসছে না, আমার মনে হচ্ছে যে সামথিং ইজ রং রুমটার মধ্যে, হঠাৎ করে ওরকম মনে হচ্ছে। তা যেহেতু তোমরা প্রথম মানে এখানে আসছো, এখানে আমি চাই না কোনো রকম সমস্যা হোক আর কি। তো আমরা পাশের রুমে চলে আসছি। তো পাশের রুমে বসে গল্প করতে করতে হঠাৎ করে আমরা একটা আওয়াজ পেয়েছি ওই রুম থেকে, দুপুরে একটা আওয়াজ এসেছে। তো প্রথমে আমরা আওয়াজ ঠিক হয়ে করছি, সবাই বলতে এই সময় আওয়াজ শুনছেন নাকি, আমি বললাম যে না, এই আওয়াজ যেগুলো খুবই কমন, এখানে এগুলো প্রায় হয়, এটা সিরিয়াস কিছু না। আচ্ছা, আওয়াজ তো আর হার্মফুল কিছু না, আওয়াজ করতেছে করুন, অসুবিধা নেই। তো আমরা এটা বসে আলাপ করতে করতে সেকেন্ড টাইম যখন আবার দুপুরে একটা আওয়াজ এসেছে, তখন আমি একটু আলাদা খেয়ে গেছি। আচ্ছা, এবং আমার তখন মনে হচ্ছিল যে কিছু একটা হচ্ছিল আমাদের। তখন আমি বললাম যে ওই রুমে আবার আমাদের ব্যাক করতে হবে বলে, আমি তখন আবার বলছি তোমরা বসো, আমি যাচ্ছি। আচ্ছা, বলে আমি হাঁটা দিচ্ছি ওই রুমের দিকে। তখন ওই প্রভু ফাইসাল আলী পিছনে সবাই তখন বললো যে না আমরা যাবো বলে, তারাও আমার পিছু পিছিয়ে আমি খুব তাড়াহুড়ো করে যে রুমে ঢুকছি, ঢুকে লাইট চালাই নেই। লাইট চালালাম অ্যাকচুয়ালি একটা ফিল হচ্ছিল, তো ওটা পাওয়া যায় না। মানে আমি যে বোঝার চেষ্টা করতেছি যে এখানে কি আছে। ঠিক আছে, রাইট, রাইট। হ্যাঁ, আমার মনে ছিল যে আমি ওই ইয়ের নিচে, আমি যে চেয়ারে বসেছিলাম ওই চেয়ারের নিচে আমার জুতাটা রেখে এসেছিলাম। আচ্ছা, আমি ফার্স্ট থেকেই আমি আমার জুতা টান দিয়ে বের করছি। বের করে আমি বোঝার চেষ্টা করছি জুতা ঠিক আছে নাকি। দেখলাম না, জুতা ওখানে ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, জুতাটা আমি রুমে তো লাইট অফ, বাইরে থেকে যে আলো আসতেছে, আলোর সামনে আমি জুতাটা দিয়ে গেছি দেখার জন্য যে জুতার ফিতা টিতা সব খোলা নাকি। মানে আমার কাছে মনে ছিল যে কিছু একটা হবে, মানে এরকম একটা কিছু দেখবো যেটা নর্মাল না একদম। কিছুক্ষণ জুতাটা চেক করলাম, দেখলাম এভরিথিং ইজ ফাইন। ওইটা দেখে থেকে আমরা চলে আসলাম। আচ্ছা, ওই রুম থেকে তখন আমরা চলে আসলাম, চলে আসে তারপরে আমরা বেশ কিছুক্ষণ আবার ওই পাশের রুমে আমরা ছিলাম। আচ্ছা, এবং তারপরে বেশ কিছুক্ষণ ছিলাম, থাকার পরে আচ্ছা আমি একটু ইয়ে করি। আচ্ছা তবু তখন কি আমরা আবার ব্যাক করে চলে আসছিলাম না একটু সময়, ওই সময় ব্যাক করে আবার আগের রুমে গেছি যে কি অবস্থা দেখছি। আপনি আবার ডাউট করছেন যে কিছু একটা রং আছে। আমি তখন যেটা আমরা করলাম, আমরা আবার ব্যাক করছিলাম ওই রুমে আমরা আড্ডা দিচ্ছি। থাকার পরে তারপরে হঠাৎ করে বললাম কি যে না আসলে আমরা এখন একটু কেমন খরচা নিয়ে আছে, আমরা আবার যাই। আচ্ছা, বলে আমরা আবার ওই রুমে গেছি। রুমে গিয়ে লাইট জ্বালাই আমি পুরো রুমটা থরলি চেক আউট করতেছি। তখন স্ত্রী বলতেছে কি যে তোমরা এই খাটের উপরে বোতলটা এইখানে কেন? আমি বললাম যে কেন কি আমরা দেখলাম খাটের উপর টাকা দেখলাম যেটা পানির বোতল ছিল, বোতলটা অলমোস্ট খালি, তো ওইটা নিয়ে আর আমরা আসি নাই। আচ্ছা, তো ওই মিনারেল ওয়াটারের একটা প্লাস্টিকের বোতল, ওই ছোট বোতলগুলা, বোতলটা পুরোপুরি ভাবে দাঁড় করানো খাটের মাঝখানে। আচ্ছা, বোতলটা ছিল হচ্ছে আমাদের টেবিলের উপরে। টেবিলের উপর যে ছিল এটা আমি আর দেখিনি, এটা যারা রাইখাসে বোতল তারা বলছে। তো আমি তখন বুঝতে ছিলাম, আমি কেন কি এটা তো এখানে আছে, বলে যে না এটা ছিল। আমি বললাম যে যা এটা তাই নাকি, টেবিলে কেন বলে না এটা টেবিলে ছিল, আমি রাইখে আসছি। আচ্ছা, বলতে যে আচ্ছা ঠিক আছে ফাইন। এটা বলে আমি যখন ফিট বের করতেছি তখন তবু না লিখতে পারতো, তবু বের করছিল বলে হঠাৎ বলে যে শুনলি তোমার এটা কি, আমি যে কি বলেছি মোজার মতন লাগতেছে দেখতে। গেলাম যে আমি দূর থেকেই দেখে বুঝলাম যে এটা একটা মোজা। এবং যখনই বুঝলাম এটা একটা মোজা, আমি তখন দৌড়ে রুম থেকে বের হয়ে আমার ওই পরের অন্য রুমটাতে গেলাম, যে রুমে আমি জুতাটা আবার রেখে আসছি। মানে প্রথমবার যখন গেছিলাম জুতো নিয়ে আমরা ব্যাক করছিলাম, ব্যাক করে আরেকটা রুমে ব্যাক করছিলাম। ওই রুমে দৌড়ে গেছি, সবাই দৌড়ে আমার সাথে আসছে, আমি জুতা চেক করতেছি। আর গেস হোয়াট, আমার জুতার একটার ভেতরে মোজা আছে, একটা মধ্যে মোজা নাই। এবং আমি যেই রুমের যেখানে বসছি ওইখানে চেয়ারের নিচে জুতাটা রাখছিলাম, সামনে হচ্ছে খাট, খাটের মধ্যে 3-4 জন বসা, আমি চেয়ারে বসা। এবং খাটের ডান দিকে পিছন দিকে হচ্ছে একটা টিভির টেবিল, টেবিলের নিচে কর্নারের মধ্যে মোজা, মানে ওইখানে মোজা মানে অ্যাক্সিডেন্টলি ওখানে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। একদম একদম। এটা যখন দেখলাম, দেখার পরে
বললাম যে ওকে ফাইন, তাহলে চলো। আমি তোর মজাটা নিয়ে আবার রুমে ব্যাক করলাম, যে এই রুমে থাকার দরকার নেই, চলো আমরা পাশের রুমে যাই। তারপরে ততক্ষণে প্রায় সকাল হয়ে যাচ্ছে আর কি, তখন বাজে বোধহয় কত 3:30-4টা বাজে। আচ্ছা, তো ওরকম একটা কিছু। তারপর সারা রাত আমরা এই রুমে ছিলাম, এই রুমে বসে আড্ডা দিলাম, এবং ভিজুয়াল আওয়াজটা অসুস্থ। বাট এইসব আওয়াজে অ্যাকচুয়ালি ওই আলিফা ওরা তো অ্যাকচুয়ালি আগে আসেনি, মানে ওরা বুঝতো না। বাট আমরা যতবার আসছি আওয়াজ মানে 80% টাইম এইসব আওয়াজ হয়, নয়েজ হয়, মানে বারান্দায় কেউ হাঁটতেছে বা কেউ নক করতেছে, সেগুলো খুব কমন আমাদের জন্য। সো ওইটা নিয়ে আর বর্ডার করিনি। বাট মজার ব্যাপার যেটা হচ্ছে যে আজকে এখন আমি ত্রিপুরা, আমার আজকে অ্যাকচুয়ালি রেডিও ফুর্তিটা ব্যাক করার কথা ছিল। বাট ওই ইনসিডেন্টটা হওয়ার পরে আমি চিন্তা করছি আমি আরেকটা থেকে গেছি, দেখি কি অবস্থা। এবং আলিফ আর ফাইসালের কাজ ছিল, ওরা ব্যাক করছে। ওরা ব্যাক করে এই মুহূর্তে যে মাত্র কল দিলাম, এই মাত্র আলিফ আর ফাইসাল আবার আসছে ত্রিপুরে। আজকে রাতে আবার তারা আসছে, আবার দেখতে যে কিছু হয় কিনা। আমি এখানে, তবু এখানে আলিফ ফাইসাল আমরা সবাই এখানেই আছি। তো হোপফুলি আজকে যদি কোনো একটা কিছু হয়, আমরা সবার কাছ থেকে কি একটু মানে শুনতে পারি কিছু, যে মানে কি অবশ্যই কেমন লাগছে? আমি ফার্স্টে তবুকে দিই, তারপর তবু সবাই যাচ্ছে। হ্যালো তবু ভাই, কেমন আছেন? এই তো কি অবস্থা? এই তো ভালো। কি অবস্থা, কেমন লাগছে ওই জায়গাটা? এটা আমি আর কি আমার লাইফে এরকম এক্সপিরিয়েন্স জীবনে হয় নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং বিলিভ মি এভরিওয়ান যারা শুনছেন, আমি কোনো চাপা মারছি না, আমার এগুলোর প্রতি কোনোদিন কোনো বিশ্বাস বা ওরকম কিছু ছিল না। বাট যেটা আমি দেখছি, এক্সপিরিয়েন্স করছি, ইটস টোটালি উইয়ার্ড। এন্ড আমার কাছে মনে হচ্ছে এটা কোনো এক্সপ্লেনেশন নাই। এক্স্যাক্টলি। আমরা দেখি যে অনেকে এখানে দেখি যে SMS করছে বা যা কিছু শুরু থেকেই, যে আসলে এটা সত্যি না মিথ্যা। আসলে সত্যি মিথ্যা দিয়ে মনে হয় জিনিসটাকে আসলে ঠিক মাপা ঠিক হবে না। এক্স্যাক্টলি, সেটাই। লজিক বের করতে হবে। আমি সবসময় লজিক বের করার ট্রাই করি, কিন্তু এটার কোনো লজিকই পাই না। টোটালি ইলজিক্যাল। জিবরান হিয়ার। জীবন ভাই, কি অবস্থা? তোমার কি অবস্থা? আর বলে না ভাই, আমি যাই হোক আপনাদের সাথে যতটুকু যাওয়ার ইচ্ছা ছিল, এই এক্সপেরিয়েন্সের পর আমার তো খুব ভয় লাগতেছে আমি যাবো কিনা। তোমাকে কি বলছিলাম মনে আছে? শুধু আপনার অবস্থা একটা কথা মনে পড়ছে, পৃথিবীটাকে আর তোমার না আমার বলে দাও। আসলে কে যে জিতবে কে যে হারবে আল্লাহ জানে। আমরা এখন কার কাছে যাবো আর কার কথা শুনবো? আমরা এখন আলিফের সাথে তাহলে কথা বলি। ঠিক আছে, ওকে, বাই বাই। হ্যালো রাসেল, কি অবস্থা? এই তো। কেমন লাগছে, মানে জায়গাটা কেমন লাগছে, বা এটা কি ফার্স্ট এক্সপেরিয়েন্স এরকম ধরনের কোনো প্যারানর্মাল কোনো ব্যাপার স্যাপারের সাথে? হ্যালো, ওকে, আমার মনে হয় যে লাইনটা কেটে গেছে। আমরা আবারও কানেক্ট করছি এবং কানেক্ট করা মাত্র আপনাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাব। আর আমরা মাঝখানে আমরা বলবো যে আপনারা SMS করুন। SMS করার নিয়মটা হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমরা জিবরান ভাইয়ের কাছে একটা গল্প শুনছিলাম, ঘটনা শুনছিলাম। জিবরান ভাই, ওইটা বলেন যে আপনি যে ওই যে ঘরের মধ্যে ঢোকার পরে যে মেয়েটা একদম জাস্ট তাকিয়ে আছে জানালার দিকে, এরপরে কি হয়েছিল? তারপর প্রবলেমটা হয়েছিল যে ছেলেটা ছিল, সে প্রথমে ভয় পেয়ে গেছে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারপর রিয়েলাইজ করলো যে এটা ব্যাচেলর প্যাডে, ইট ডাজন্ট লুক গুড যে 5টা ছেলের মধ্যে একটা বাসার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সো সে ভদ্রভাবে জিজ্ঞেস করলো যে আপা, মানে হোয়াটস রং, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি ঢুকলেন কিভাবে এখানে? সো তখন ছেলেটা বললো যে, মানে ছেলেটা বলতে থাকলো যে, মানে বারবার করে জিজ্ঞেস করতে থাকলো যে কেন, মানে আপনি কিভাবে এসছেন, কেন এসছেন বলেন। মেয়েটা বাইরে তাকিয়ে থাকলো, ওর দিকে তাকালোই না। সে কিছুক্ষণ পরে ছেলেকে চেতে গেল, চেতে যে জোরে জোরে কথা বলা শুরু করলো, চিল্লিয়ে যে আপনি বলছেন না কেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। এটা শুনে ওর অন্য ফ্রেন্ড ছিল অন্য রুমে বসে, তারা চলে আসলো। যে চিল্লাচ্ছিস কেন, আচ্ছা বলে এই জায়গায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। সাথে দেখে যে মেয়েটা নাই। বেশ ভয়ঙ্কর। আমরা বলবো যে আরেকবার আমরা ট্রাই করি ফোনে, তাই না? ফোনে একবার ট্রাই করি আমরা, কারণ আমরা এখনো কয়েকজনের এক্সপিরিয়েন্স নিতে পারিনি। আমরা আবারও ফোনে যাচ্ছি এবং ফোনে পাওয়া মাত্র আপনাদের কাছে আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। ইন দ্য মিন টাইম আমি যেটা বলবো যে আচ্ছা, এই ধরনের ঘটনাগুলো, এই যে এটা কি ওই যে স্যাটিসফাইড ছিল না, বা এই যে মানুষ একটা মারা গেছিল, এই সমস্ত ব্যাপার স্যাপারের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটে। কেন ঘটে এটা ঘটে, আমি অনেস্টলি স্পিকিং, যেটা আগেবারে বলা হয়েছে, উই ডোন্ট বিলিভ ইন হিউম্যান স্পিরিটস কামিং ব্যাক। যে মারা গেছে সে মারা গেছে, বাট সামবডি, যে আমরা যাই কিছু করি একটা রেসিডিউ রেখে যাই আমাদের, মানে একটা রেসিডিউ মনে হচ্ছে যে ম্যাটার ক্যানট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। ঠিক আছে, যে যা মারা গেছে তার
ইউ ক্যান ফিল সামওয়ানস প্রেজেন্স, ঠিক না? যে না দেখা গেলে তার একটা ইলেকট্রিক্যাল এনার্জি অথবা যাই এনার্জি থাকে আর আমরা ফিজিক্যালি প্রেজেন্সটা ফিল করতে পারি। সো আমার যতটুকু মনে হয় ইটস আ থিওরি দ্যাট whichever entities that's out there তারা এই প্রেজেন্সটা ক্যাচ করে আর হোয়াটএভার দ্য রেসিডিউ ওটার ফর্মটা নিয়ে ডিস্টার্ব করা শুরু করে। সো এখন এই স্টোরি কিন্তু এখানেই শেষ না। সো ভয় পেয়ে যায় ছেলেটা, তো ফ্রেন্ড থেকে বলে, ফ্রেন্ড খুব একটা বিশ্বাস করে না, কি উল্টো পাল্টা দেখে আবার চিল্লাচিল্লি করছে, কি খাইছিল, ব্যাপারটা নিশ্চয়ই সেরকম ছিল না। সামথিং হ্যাপেন টু ইউ, তুমি তো ফ্রেন্ড এসে ডাকলা, কেউ বিশ্বাস করে না, ঠিক আছে। তারপর চলে গেল। তারপর সপ্তাহ 2 পরে কথা, ছেলেটা হঠাৎ করে মানে ইউনো রুমে যাচ্ছে, সো অনেক কাজ করে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তারপর সে একদিন হঠাৎ মানে গোসলে যাবে, সো কাপড় টাপড় নিয়ে বাথরুমে ঢুকে দেখে মেয়েটা ঠিক বাথরুমে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এই স্টোরিটা এখানে একটু উইয়ার্ড ভাবে টার্ন করে। তারপর তার কোনো মেমোরি নেই। পরের মেমোরিটা হচ্ছে যে সে উঠছে, ও ফ্রেন্ড ওকে ধরে কোন রকমের গ্রগি হিসেবে নিয়ে গেল। নেক্সট থিং ইজ অ্যাওয়েক এট হসপিটাল। তো ফ্রেন্ডের জিজ্ঞেস করলো, তুই কই ছিলি এতদিন? 3 দিন ধরে। 3 দিন ধরে কোনো খবর নেই। জিজ্ঞেস হয়েছে, ও ওই মেয়েটাকে দেখার পরে he went into a catatonic state, এখানে কোমাতে যেটা বলি আমরা, একদম আউট। ওই মাটির মধ্যে 3 দিন ধরে পড়েছিল। আর ওর ফ্রেন্ডরা জানতো না কোথায়, দরজা লক করে সে চলে গেছে বাইরে, দেশের বাড়ি কোথায়। তখন ফোন করে দেখে যখন যে তার কোনো খবর পাচ্ছে না, হঠাৎ একবার ফোন করে দেখে যে ভিতর থেকে ওর ফোনের আওয়াজটা আসছে। সো দরজা ভেঙে ঢুকে দেখে যে বাথরুমের ভিতরে অর্ধেক বাইরে পড়ে আছে, তার ওকে নিয়ে হসপিটাল নিয়ে যায়। সো বলছে, ঠিক আছে, আমি তো জানি না, আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নেক্সট থিং আই নো দ্যাট আই ইন দ্য হসপিটাল। সো একটা কাজ করে আমার কাপড় প্লিজ নিয়ে আয়, কারণ আমার আই ডোন্ট নো এনিথিং, আমার বইপত্র আছে, আমি পড়াশোনা যে মিস করেছি, পরীক্ষা দেওয়া করা ছিল সবকিছু। ওকে যাও। ওর ফ্রেন্ডরা আমরা কি আবার শুনলাম, কি পেয়েছি? আমরা আবার পেয়েছি। আমরা আরেকবার মাঝখানে চলে যাবো। এন্ড হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, সরি, আমাদের লাইনটা কেটে গেছিল। আসলে এরকম ঘটনা ঘটছে, এটা খুব স্বাভাবিক। মানে এরকম ধরনের ব্যাপার স্যাপার ঘটনা খুব স্বাভাবিক। সো আলিফ, তার মানে কেমন লাগছে? এটা কি ফার্স্ট এক্সপেরিয়েন্স লাইফের, নাকি এর আগে এরকম এক্সপেরিয়েন্স হয়েছে? আমার এক্সপিরিয়েন্স একটা হয়েছিল, সেটা কি আমরা শুনতে পারি? সেটা আমরা একটু শুনতে পারি আগে। সেটা এখন বলবো না, হয়তো সুমন ভাইয়ের সাথে আমি এসে একদিন ডেফিনেটলি শেয়ার করবো। সুমন ভাইয়ের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। তো সেটা ওটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, বাট ত্রিপুরার এক্সপিরিয়েন্সটা একদম ডিফারেন্ট। আমি এখানে এসেছি মানে ভেরি অনেস্টলি, প্রথম থেকে আমরা 5 জন মনে হয় মানে এক বিছানায় একদম আধঘাট বেঁধে একদম কাছাকাছি কোন রকমে বসে গল্প করছিলাম। এবং যখন সুমন ভাই যখন ফিল করলো কিছু একটা, মানে আমি জানি না, অল অফ আ সাডেন আই জাস্ট ফেল্ট লাইক দরজাটা খোলা যখন, তখন কিরকম যেন একটা ফিল হচ্ছিল সবারই। এবং আমি আই লুকড এট দ্য ডোর, সঙ্গে সঙ্গে দেখি যে তোপো দরজার দিকে তাকাচ্ছে। আমি বললাম, তোপো দরজা কি খোলা ছিল? তোপো বলে, আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু আস্ক ইউ দ্য সেম থিং, দরজা কি খোলা ছিল? এবং সেই মুহূর্তে ফাইসাল আবার একটা বলছিল যে আমি একটা ব্ল্যাক ক্যাটের ফিগার দেখি, এন্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট সুমন ভাই কাইন্ড অফ লাইক ফেল্ট, যে সুমন ভাই মনে হয় কিছু একটা ফিল করেছে, এরকম একটা ব্ল্যাকিশ কিছু সুমন ভাই পিছন দিয়ে গেছে। তো ওই ফিলিংটার পরে আমরা সবাই মানে পুরোপুরি ফ্রিক আউট করার মতন অবস্থা। সুমন ভাই জাস্ট, এন্ড আই নেভার সিন সুমন ভাই কিছু হলো একটু নার্ভাস বা এরকম। সুমন ভাই জাস্ট সঙ্গে সঙ্গে বললো, অ্যাকচুয়ালি সুমন ভাই এক্সপিরিয়েন্স লট, কিন্তু তারপরে আমরা যেহেতু ছিলাম আমাদের ফার্স্ট টাইম, তো সুমন ভাই সেই জন্য মনে হয় আমাদেরকে প্রোটেক্ট করার জন্য বলছি, as soon as possible এখান থেকে বের হও। আচ্ছা, দ্যাটস when we freak out more, যে সুমন ভাই যখন বলছে আমার সামথিং ইজ রিয়েলি রং ইন দিস রুম, সঙ্গে সঙ্গে আমরা বের হয়ে গেলাম পাশের রুমে। তো তারপরে এখনো বলতে বলতে ইনফ্যাক্ট আমার অসম্ভব হ্যাভিং গুজ বাম্পস, ভয় লাগছে। স্বাভাবিক। এবং মানে আমার মনে হয় যে আজকে রাতেও নতুন কিছু ঘটতে পারে। আমরা এখন সবাই মনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তবে আমি বলবো যে আপনি বা ফয়সাল ভাই দুজনে অনেক সাহসী, যে আবার এই ঘটনাগুলো গত রাত্রে এক্সপিরিয়েন্স করার পর আবারও ফিরে এসছেন। হ্যাঁ, একটু অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা মানে একটু ক্লিয়ার হতে চাই, আমরা সবাই লজিক্যাল করতে চাই, একটু বুঝতে চাই, বাট এখনো দেখতে চাই তারপরেও আজকে কিছু হয় কিনা। ওকে, আমরা ফয়সাল ভাইয়ের কাছে একটু যাই। ফয়সাল ভাই, আমরা এখন কথা বলছি ফয়সাল ভাইয়ের সাথে। আমরা সবাই জানি যে ফয়সাল ভাই ইজ এ ভেরি গুড গিটারিস্ট, এন্ড ফয়সাল ভাই কি দেখলেন এখানে সেটা একটু ফয়সাল ভাইয়ের মুখ থেকে শুনবো। হ্যালো, হ্যাঁ ফয়সাল ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ এই তো ভালো। আমরা সবাই একটু মানে
কিউরিয়াস আসলে কি হচ্ছে। ওকে, সো কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছেন? আওয়াজ টাওয়াজ তো ছোটখাটো আওয়াজ তো হচ্ছে, বড় আওয়াজ জন্য বসে আছি আসলে। আচ্ছা ফয়সাল ভাই, আপনি একটা কিছু দেখেছেন, জিনিসটা একটু বলবেন যে আপনার মতো করে বলবেন আসলে কি রকম দেখেছিলেন, শেপটা কিরকম ছিল বা এরকম কিছু একটা। আসলে যেটা আমার প্রবলেম যেটা ছিল, আমাকে বোবা ধরতো, অনেক বোবা ধরতো বলে না যে বোবা ধরে, রাইট। তো এটা খুব বেশি পরিমাণে ধরতো আমাকে আগে থেকেই। তো অনেকবার চেষ্টা করেছি যে এটাকে কিভাবে মানে জয় করা যায় বা কিভাবে আটকানো যায়, কখনোই পারিনি। দেখা যেত যে পুরো দম আটকে আসছে, এরকম একটা অবস্থা হতো। আচ্ছা, তখন হয়তো চিৎকার দিয়ে উঠে যেতাম এরকম কিছু। আচ্ছা, তো একবার যেটা হলো যে আমি চিন্তা করলে না, আজকে আমি বোবা ধরলে আমি শুয়ে থাকবো, দেখি কি হয়, হ্যাঁ উঠবো না। ওনারা দেখছি যে আর পাচ্ছি না, এক সময় দেখা যাচ্ছে যে পুরো দমটা আটকে আসছে। আচ্ছা, তখন আমি যেটা বললাম যে না, আমি ওটার সাথে ফাইট করবো। তো আমার মানে সাবকনসিয়াস মাইন্ড চিন্তা করছে যে আমি এটার সাথে ফাইট করবো। আচ্ছা, আমি ফাইট করতে গিয়ে আমি যখন চেষ্টা করলাম, তখন এখানে একটা ব্ল্যাক সামথিংটা কিছু একটা আসলে, যে এটা কি বলা যায়, যে একটা গ্লাসি টাইপের জিনিস, ওইটাকে আমি মানে ধরতে গেলাম, তো ওটা ব্রেক হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, তো ওইটা দেখা গেল যেটা পুরো, তখন ওটা ইনভিজিবল একটা জিনিস, মানে গায়ে হয়ে গেল আমার চোখের সামনে থেকে। আচ্ছা, তারপর থেকে আমাকে বোবা ধরেনি ভাবে। আর গতকাল যেটা হচ্ছে যে আমি এই ঘটনাটা সুমনাকে বলছিলাম, আমি যখন কথাটা বলছি এই ঠিক ওই টাইমে সুমন দেখলাম যে সুমন একটু চুপ হয়ে গেল হঠাৎ করে। আচ্ছা, মানে সুমন হঠাৎ করে যে ওনার চেষ্টা অন্যদিকে চলে গেল, আর তখনই কিন্তু দরজা খোলার ব্যাপারটা ঘটছে। আচ্ছা, তখন টুপু ওইদিকে তাকিয়েছিল, আর আলুফা তখন বলছে যে দরজার কথা, আর আমিও তখন এই কথাটা বলছিলাম যে আমার বোবা ধরার কথাটা। তখন সুমন দেখি যে হঠাৎ করে আমার কথা শুনছে না, অন্যদিকে তাকিয়েছে। তখন উনি ওই কথাটা বললো যে আমি ফিল করলাম যে পিছনে দিয়ে কি যেন একটা গেল। আচ্ছা, হ্যাঁ, তো এই মুহূর্তে এখন সবাই একই পয়েন্ট নিয়ে কথা বলছিল, আসলে দরজা করে চিন্তা করছিল। এই জিনিসটা খুব একটা মানে কি বলবো, এটা তো বলে বোঝানো যাবে না ভাষায়। এবং যে আশা নিয়ে আপনারা আবারও এসেছেন, আশা করবো সেরকম ঘটনা হোক, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স হলে পরবর্তীতে আমাদের সাথে শেয়ার করার একটা মানে আমরা শুনতে পারবো আপনাদের কাছ থেকে। সো সুমন ভাইয়ের কাছে আবার যাই একটু। সুমন ভাই, আচ্ছা, সো আমরা বুঝতেই পারছি যে এখন সবাই বহুত স্টিম এবং হ্যাঁ সুমন ভাই, সো থ্যাংক ইউ। আর জিবরান ভাই আপনার সাথে একটু কথা বলবেন। সুমন ভাই, ফার্স্ট কোয়েশ্চেন, সুইমিং পুলটা কি কাজ করছে? কোনটা? সুইমিং পুল। সুইমিং পুল ইজ টোটালি ফাইন। আমি বলেছিলাম পরিষ্কার করে নতুন পানিটা দিয়ে এসছে এবং পান আজকে কিছুক্ষণ আগে। আচ্ছা, একদিন থেকে জানা চলে আসছে। তোমার একটা প্রতিষ্ঠার জন্য এবং প্রতিষ্ঠার একটা দায়িত্ব আছে, তোমার এই দায়িত্ব পালন করতে হবে while I'm having fun over here. Yes, as I suppose. I mean, আর আজকে অ্যাকচুয়ালি আজকে রাতের জন্য আমি ওয়েট করছি, মানে বুঝছো ওই অবস্থা। শুনুন ভাই, কোয়েশ্চেন, এটা কি লেফট রুমটা? ওই স্টেট অফ মাইন্ডে আছে এখন, বুঝতে পারছো? ওই আমার কোয়েশ্চেন হচ্ছে একটাই, আমাদের লেফট রুমটা যশোরে যেটা বলছিল ওই অবস্থা আর কি। তো এখন এই কারণে আমি ওয়েট করছি। তো আসলে ফাইসাল আলী খাবার ব্যাক করছে, ওরা চলে গেছিল। তো আমার ওদের নিয়ে একটু টেনশন করছি, ওইটার কি ব্যাপারটা, ওদের নিয়ে একটু টেনশন আছি। বাট দেন এগেন I'm really looking forward to it. দেখা যাক কিছু হয় কিনা। শুনুন, একটা জিনিস শুধু, আপনার যে বলছিলেন ওটা কি রুমটা কি লেফট রুমটা? একবার লেফট রুম করে আমার রুম যেটা আমি যেখানে থাকি, যেটার মধ্যে ওই যে কর্নার রুম, ওই যে চালের উপর লাফাচ্ছিল যেটা ওইটা। অলরাইট, আমরা সুমন ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সুমন ভাই, এবং সামনের দিন আমরা নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্স গুলো আবার শুনবো। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, থ্যাংক ইউ। ওকে, আমরা কথা বলছিলাম সুমন ভাইয়ের সাথে এবং সেই সাথে আলিফের সাথে কথা বললাম, আমরা ফয়সালের সাথে কথা বললাম আমরা, এবং সেই সাথে তপু ভাই, আলিফ, ফয়সাল ভাই, সবার সাথে আমরা কথা বলেছি এবং সবাই যে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে আমি সেটাই বলছি যে সবকিছু আসলে উড়িয়ে দেওয়া যায় না। সো আপনার যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, অথবা আপনার সরাসরি ইমেল করতে পারেন। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm BHOOT
fm এখানে ইচ্ছা করলে আপনি লং স্টোরি পাঠাতে পারেন এবং সেই সাথে জানাতে পারেন আপনার নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার, এবং জানাতে পারেন যে আপনি এই শোতে আসতে কতটা ইন্টারেস্টেড। আমরা আবার একটা গানে যাই, জীবন ভাই কি বলেন প্লিজ? আর আপনার ওইটা কি শেষ গল্পটা, মানে ওই যে ঘটনাটা তাহলে একটু শেষ করে আমরা যাই, ছোট্ট করে আমরা একটু শেষ করে ফেলি, ছোট্ট করে শেষ করে ফেলি। জিনিসটা হচ্ছে পরে আমি যেখানে ছিলাম যে আপনি ছিলেন যে ওই ছেলেটা বাথরুমে দেখার পরে তারপরে তো ও ওখানে পড়েছিল 3 দিন ধরে, তারপরে যখন সে ওয়েক আপ ইন হসপিটাল এবং দেখা গেল যে তারপরে তার ফ্রেন্ডরা যখন জিজ্ঞেস করলো তাকে, তখন সে বললো যে আমি আসলে কিছু জানি না, এবং সে বললো যে আমাকে ওই জামা কাপড়গুলো আমার জন্য নিয়ে আয়। সো এরপরে তারপর একটা ছেলে ঠিক আছে, নট আ প্রবলেম, মানে আমি আসছি। সো দুপুর 12টা 1টা বাজে ছেলেটা চলে গেল বাসার মধ্যে, এক ফ্রেন্ড চিনলে যে রুমের মধ্যে কাপড় গোছাচ্ছে। হঠাৎ করে একটা আওয়াজ শুনলো, একটা পুরাখন্দ শুনলো, সে উপরে তাকিয়ে দেখে যে একটা মেয়ে ফাঁসি দেওয়ার ওই রুমের মধ্যখানে ঝুলছে। মানে যে ঘটনাটা ঘটেছিল ওই সেম ঘটনাটা দেখতে পেল সে। সো 3 occurrence, একবার সামনে দেখলো মেয়েটা ডাকলো, বারবার করে তাকালো না। সেকেন্ডটা হচ্ছে, আমি একবার রিমাইন্ডার দিচ্ছি, সবাই একবার একটু রিকল করতে পারে যেন। প্রথমবার হচ্ছে তাকে ডেকেছিল, সে শোনে নাই। সেকেন্ড টাইম হচ্ছে বাথরুমে, এবং থার্ড টাইম যেটা হলো সেটা একদম সরাসরি কি ঘটেছিল সেটা সে দেখিয়ে দিল। এটা দেখার পরে তো ছেলেটা চিল্লি করে, কেমন একটা মেয়ে ঝুলছে ফাঁসি দেওয়া, মানে কথা নেই বার্তা নেই কোথেকে, চিল্লাচিল্লি করলো। পাশে থেকে নিচতলায় সব লোকরা আসলো ওই রুমে, বলবো মানে সেও একদম অবস্থা খারাপ, যে দেখে যে রুমে কিছুই নাই। ওকে, সবাই এটা দুপুর 1টার দিকে কথা, 1টা দিকে। তারপর ওকে নিয়ে হসপিটাল আবার পাশের রুমে। আমরা খালি নেক্সট ইনভেস্টিগেশন আমরা চলে যাবো আবার একটা গানে, ছোট্ট একটা গানে চলে যাবো, এবং গানের পরে আমরা ফিরে আসবো। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি। এন্ড আমার মনে হয় যে গানটা একটু এনজয় করবেন, যে মানে মাঝখানে অনেকক্ষণ ধরে কথা বলেছি আমরা। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, ফিরে আসছি একটু পরে। Don't stop the fruity. Don't stop the fruity. Radio Fruity 88.0 FM. That's right. ভূত এফএম শুনছেন সবসময়, রেডিও ফুর্তি চলছে ভূত এফএম। সাথে আছে রাসেল, জিবরান, আমাদের সাউন্ডে আছেন মাসুম, এবং আমরা সবাই মিলে আপনাদের সাথে আমাদের বিভিন্ন ঘটনাগুলো শেয়ার করছি। আপনাদের SMS পাচ্ছি। জিবরান ভাইকে একজন একটা কোয়েশ্চেন করেছেন, এবং তিনি হ্যাঁ সেটাই তিনি নাম লেখেননি। তিনি যেটা বলছেন যে ভাই, আপনি যে ঘটনাটা বলেছেন সেই ঘটনাটা কি ঘটেছিল কোথায়? সেই ঘটনাটা কি ঘটেছিল ঢাকার প্যারিদাস রোডে, পুরান ঢাকার প্যারিদাস রোডে যদি হয় তবে তিনিও বেশ কিছু ঘটনা জানেন। তবে জীবন ভাই বলেন, এটা কি আসলে সেখানে হয়েছিল? সেখানে না, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা লোকেশন ডিসক্লোজ করতে পারি না, সেটা আমরা বলতে পারছি না। বাট এইখানে না ভাইয়া, তবে আপনিও নিশ্চয়ই অনেক ঘটনা জানেন। আপনি আপনার ঘটনাটা ইচ্ছা করলে bhuthfm@radiofurti.fm এখানে আপনি ইমেল করে দিলে আমরা খুব খুশি হব। আমাদের একটা গ্রুপ আছে, কিন্তু ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ভূত এফএম এর অফিসিয়াল গ্রুপ। সেটাতে আপনার ইচ্ছা করলে আমাদেরকে জানাতে পারেন আপনাদের ঘটনাগুলো। জুহি লিখেছেন, জুহি আমাদের অনেক প্রশংসা করেছেন ইনফ্যাক্ট, সো থ্যাংক ইউ সো মাচ। রাজ্জাক লিখেছেন যে ইফ এনিবডি ডোন্ট বিলিভ, মানে ভূত, তারপর আবার ব্র্যাকেটে ভূত, কিন্তু বাইরে লিখেছেন ইট, এটা কিছু ম্যাটার করে না, বাট তিনি বিশ্বাস করেন, সেটা তিনি বলতে চেয়েছেন। নোমান লিখেছেন যে আচ্ছা, তিনি সুমন ভাইকে বলবেন যে তাদের যে দাদুর বাড়ি সেখানে যেতে। আপনি একটা কাজ করতে পারেন, আপনিও ইমেল করে আপনার ঘটনাটাকে আমাদেরকে জানাতে পারেন, তারপরে আমরা নিশ্চয়ই সেটা ভৌতিক টিমের মাধ্যমে আপনাদের ওখানে ইনভেস্টিগেট যদি করতে পারেন। ভৌতিক টিমরা আপনার ইমেলের মাধ্যমে হয়তো সেটা হওয়া সম্ভব, তাই জীবন ভাই? ডেফিনেটলি, আমি যদি ইন্টারেস্টিং হয় তো ডেফিনেটলি উইল গো। এক্স্যাক্টলি। নাফিস লিখেছেন, এক রাতে তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ 3টার দিকে তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে তিনি বিছানায়, তার বালিশ নাই, এবং দেন খোঁজার পর বালিশটা বাথরুমে পাওয়া যায়। এটা কিন্তু আসলে হতে পারে, মানে ভুল করে এরকম
অনেকে যে স্লিপের ঘুমের মধ্যে যে হাঁটে এই জিনিসটা হতেও পারে। আই ডোন্ট নো যে কি হয়েছিল আসলে। শিশির লিখেছেন যে এই ভয়ঙ্কর ঘটনা আমার সাথে হয়। আচ্ছা, এরকম ভয়ঙ্কর ঘটনা কারো আমাদের বাসায়, আচ্ছা কারণ তাদের বাসায় আছে। আর জীবন ভাই যে ঘটনাটা বলছে সেটা মনে হয় বলছেন উনি, যে কারণ তাদের বাসার সামনে একটা গ্রেভইয়ার্ড আছে, সেই জন্য এই ঘটনাগুলো ঘটে। পারিচি আমাকে লিখেছেন যে রাসেল ভাই আপনি ওই আমেরিকার যে স্টোরিটা সেটা একটু ফিনিশ করেননি। আচ্ছা, আমি এটা বলছি লাস্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে পরবর্তীতে ওই মহিলা, আমি জীবনের সাথে কথাও বলছিলাম এই ব্যাপারে, যে পরবর্তীতে আমরা যেটা বলছিলাম যে মহিলা এবং তার মেয়ে একসাথে প্রে করার পরে তারপর সেই বাসাতে আর কোনো সমস্যা হয়নি। এরপরে যে ঘটনা ঘটেছিল যে কিছুদিন পরে মহিলার কোনো সমস্যা হয়নি, তো এই ঘটনাটাই সে তার অফিসের একটা কলিগের সাথে শেয়ার করছে এবং সে কিন্তু জানতো না, সে এই ফ্ল্যাটটা কিনেছিল এবং সে জানতো না যে আসলে ঘটনাটা কি। তারপরে সেইখানে জানা গেল যে একটা ফায়ার সার্ভিসের একজন তার হচ্ছে কলিগেরই ফ্রেন্ড আর কি, ফায়ার সার্ভিসের একজন লোক, সে জানালো যে ওইখানে বাথটাবে একটা মানুষ মারা গিয়েছিল এবং নিজেকে শুট করেছিল, সে শুট করে সে মারা গিয়েছিল। এবং তারপরে ওই বাসাটার চারপাশে ওরা আগুনের কোন একটা কিছু দেখছিল আর কি, সেটা দেখে আর কি ফায়ার সার্ভিসের লোকজন ওখানে যায় এবং যে তারপরে সেই ডেড বডিটা উদ্ধার করে। কিন্তু এটা জানার পরে মহিলা খুব চমকে উঠলো, কিন্তু তারপরে কোনো সমস্যা হলো না। ইন দ্য মিন টাইম তার কয়েকদিন পরে যেটা হলো যে সেই মহিলা আরেকজন ভদ্রলোকের সাথে তার বিয়ে হয় এবং সেই ভদ্রলোকের সাথে বিয়ে হওয়ার পরপরই তারপরে ঝামেলাগুলো খুব অন্যভাবে শুরু হয়ে যায়। জাস্ট তারা বাসা ছাড়তে বাধ্য হয় একটা পর্যায়ে, এরকম একটা অবস্থা হয়ে যায়, বিশেষ করে লোকটার উপরে। যেমন ওই ভদ্রলোক যখনই ওই বাথরুমে যেত, যে বাথরুমটা নাকি ওই ভদ্রলোক মারা গিয়েছে, সেই সময় ভদ্রলোকের কোনো না কোনো সমস্যা হতো, কোনো ধরনের কোনো সমস্যা হতো, সে গন্ধ পেত, ঝামেলা হতো, তার মাথা ব্যথা করতো, ঘাড় ব্যথা করতো, এই ধরনের প্রবলেম হতো, মেজাজ খারাপ থাকতো এবং দেখা যেত যে ওই বাসায় থাকা তার জন্য খুবই অসহনীয় হয়ে যাচ্ছিল। ফলে যেটা করে সে নতুন একটা বাসা ভাড়া নেয় এবং সেই বাসায় ওই বাসাটা রেখে দিয়ে এসে তারপরে সে, তার ওয়াইফ এবং সেই মহিলার বাচ্চা আর কি, তিনজন মিলে আরেকটা বাসায় চলে যায়। এবং এই ছিল ঘটনা, কিন্তু ঘটনাটা আমি আরো অনেক বড় করে বলতে পারতাম, কিন্তু এখন একদমই শেষের দিকে আমরা জীবনের কাছে আরো গল্প আছে, ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো। আর আপনাদের কিছু SMS পড়তে চাই, সেজন্য আপনি যেটা করবেন, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার, অথবা আপনাদের ইমেল করুন। আজকে তো অনেকগুলো ইমেল পড়েছি এবং আজকে গানও কম শুনিয়েছি, সুতরাং আপনারা একেবারেই আমাদেরকে দায়ী করতে পারবেন না। যাই হোক, জিবরান ভাইয়ের কাছে আজকে ইনফ্যাক্ট আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো। আর আমার মনে হয় যে ঘটনাটা অনেক ইন্টারেস্টিং হবে। ঘটনাটা একটু ডিটেইলে বলি। জিনিসটা হচ্ছে, এটা শুরু হচ্ছে প্রায় 35 years আগে থেকে। আচ্ছা, ইটস এ কন্টিনিউয়াস স্টোরি যেটা এখন পর্যন্ত চলছে। ওকে, রাইট। সো এখন এটা কোনো সলভ হয়নি। ঘটনাটা শুরু হয় 35 years আগে, কিন্তু আমি শুরু করবো যুদ্ধের সময় থেকে। আচ্ছা, একটা কাপল জাস্ট বিয়ে করেছে, বিয়ে করার পরে তাদের 68 এর দিকে, 68 এর দিকে they got married. ওকে, সো তার এক বছর পরে তাদের একটা মেয়ে হয় 70-র দিকে। সো তারা একটা নতুন বাসায় যায়, উঠে। স্টোরি শুরু হয় চিটাগংয়ে। ওকে, সো একটা নতুন বাসায় উঠে এক সপ্তাহের মাথায় যেহেতু যুদ্ধ শুরু হয়ে যায়, তখন আবাস আসছে, যুদ্ধ শুরু হবে, এমন কিছু একটা হতে যাচ্ছে। সো তখন হাজবেন্ডটা ওয়াইফ আর তার বাচ্চাকে রেখে ঢাকায় চলে আসে। আচ্ছা, ঢাকা আসার পরে তার মাকে পাঠিয়ে দেয়, হাজবেন্ড তার মাকে পাঠিয়ে দেয়, মেয়ে আছে ওখানে, সরি মেয়ে আছে, আমার ওয়াইফ আছে ওখানে, যে থাকো। সো থাকার পরে তো কিছুক্ষণ যাওয়ার পরে মা একটু ডিফারেন্ট উল্টাপাল্টা ফিল করে, দেখে যে কতগুলো জিনিস হচ্ছে তার মাথায় ঢুকছে না, তো কেন হচ্ছে। যেমন সে বললো যে আমি যেমন মিসপ্লেসমেন্ট, তলিয়াটা আমি পেছনের উপর রেখে গেছি, আরেক জায়গায় চলে গেছে, সেটা আরেক জায়গায় তো না, গায়েব, কোথায় খুঁজে পাওয়া যায় না। এক্স্যাক্টলি। যে জীবন ভাই, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করবো, এরকম কিন্তু অনেক কিছু আমাদের সাথে ঘটে, আমরা কোনো সময় তো খেয়াল করি না যে আমরা সাধারণত কি হয় যে অন্যকে দায়ী করি, তাই না? কারণ আমাদের পাশে যে সমস্ত মেড সার্ভেন্ট বা এই টাইপের লোকজন, কাজের লোকজন থাকে, তাদেরকে আমরা দায়ী করি, বাট এই ব্যাপারটা তো এইভাবে চিন্তা করা যেতে পারে। এই জিনিসটাই হয়েছিল, এক্স্যাক্টলি হোয়াট ইউ সেড। সো ওয়াইফটা সাসপেক্টেড যে কাজের লোক আসে যে, সে এটা উল্টোপাল্টা করেছে। তো তার ক্লিপ ছিল, ছিল লিপস্টিক ছিল, আস্তে আস্তে একটা একটা করে উল্টো গায়েব হচ্ছে, কোথায় খুঁজে পাচ্ছে না। তো সে একদিন বসে আছে ধরবে, সে ড্রয়িং রুমে বসে আছে বিয়ে করার জন্য। হঠাৎ করে সে পিছে তাকিয়ে দেখে, পিছে দরজার পাশে থেকে করিডোর। ওকে, সো করিডোরে দেখে ওর যে কাজের মেয়েটা, ওটা আয়াটা, তখন আয়া ডাকতো, হেঁটে যাচ্ছে সামনে দিয়ে, পুরো একদম
পুরো সাদা একটা শাড়ি পরে। আচ্ছা, পিছিয়ে দেখলো এই আয়া আয়া বলে ওয়াইফটা দৌড় মারলো পিছিয়ে যেয়ে ডান দিকে চলে যাচ্ছিল। ডান দিকে টার্ন করে দেখে যে করিডোরটা ডেড এন্ড, আর ওখানে একটা খাট ছিল যেখানে সে আয়ারা ঘুমাতো, কেউ নাই। কোথায় গেল আয়া আয়া চিল্লাচ্ছে। সে পিছিয়ে ঘুরে তাকে দেখে যে আয়াটা পিছন থেকে ওই রুমে অন্য রুমে এন্ডে যে রুমটা বাম দিকে, সে ফেরত ওখানে যে দেখে কাপড় ঠিক করছে, মানে সেখানে ছিলই না আসলে। তখন তার একটু অসুবিধা, একটু সন্দেহ হচ্ছে যে কেন এরকম। সো আমি পার্সপেক্টিভে বলছি, ওয়াইফের পার্সপেক্টিভ থেকে বলছি, কারণ একটা রিজন হচ্ছে যে আমি শুনেছি ওয়াইফটার কাছ থেকে। আচ্ছা, একদম সরাসরি আপনি মানে যিনি দেখেছেন তার কাছ থেকে শুনেছেন। স্টোরিটা 35 ইয়ার্স ইন দ্য মেকিং বলবো, যে কারণ আমি যখন শুনলাম জিনিসটা ওনার কাছ থেকে, ওই পর্যন্ত এসে শেষ হয়নি, আমি থাকা মুহূর্ত পর্যন্ত। আচ্ছা, আমি ওই আসছি। ওখানে ঠিক আছে হলো, ওয়াইফ হলো যে কিছু একটা আছে। সো হাজবেন্ড ওয়াইফ যে রুমে ঘুমাতো, আচ্ছা, ওই রুমে একটু অসুবিধা ছিল। আচ্ছা, কিচেনে অসুবিধা ছিল অনেক, কিচেনটা সবচেয়ে প্রবলেমেটিক ছিল। সো দ্যাটস ইট, চলে যাচ্ছে। তো হাজবেন্ড ফেরত আসলো তার দুই ভাইকে নিয়ে রাখলো। সো বললো যে তখন কি করবো, তখন বললো যে হাজবেন্ডে বললো যে আমার শোনো, এই দুই ভাইকে আমাদের ইয়েটা দিয়ে দাও, মেন রুমটা দিয়ে দাও, তুমি মায়ের সাথে ঘুমাও বাচ্চাকে নিয়ে। একদম ঠিক আছে। সো ঘুমালো, হাজবেন্ড আবার চলে গেল, মানে আবার ঢাকা চলে গেল কয়েকদিনের জন্য। সো সে রাতে মানে দুই ভাই ঘুমাচ্ছে। সকালবেলা হঠাৎ দেখে যে ওয়াইফটা ভোরবেলা 5টার দিকে দাম 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 রুমের মধ্যে আওয়াজ। ওয়াইফটা ভয় পেয়ে গেছে যে কি অবস্থা, কেন এরকম হচ্ছে। তারপর হঠাৎ করে দরজা ধাম করে খুলে দেখে দুই ভাই কোন রকমে উল্টায় যে পড়ে মাটির মধ্যে রোল খেয়েছে, একদম বিছানার উপরে বসে কাঁপছে। হোয়াট হ্যাপেন? তুমি বললো না, তুমি ঘুমাতে গেলা, তোমরা সব লজ্জা বন্ধ করে। কিছুক্ষণ পরে আমরা দুজন ঘুমায় আছি, তখন বলে যে এক ভাই বলছে এক ভাইকে যে শুনো, মানে হঠাৎ দেখে যে টান দিচ্ছে, কি নাম ওটা, চাদর ধরে কে টান দিচ্ছে। তো একটা ভাই বলেছে শোন, তোর চাদর তোর কাছে আছে, আমারটা টান দিচ্ছে না। মানে একজন আরেকজনকে ব্লেম করছে, আমি টান দিচ্ছি, তুমি আমারটা টান দিচ্ছ। তো দুইজন তাকায় দেখে যে তাদের পায়ের কাছে পুরো কে কোনো কিছু নাই, কে টেনে চাদরটা সরাই ফেলার চেষ্টা করছে। এটা এখন ওই দুজন একসঙ্গে দেখছে। দুজন কোন রকমের চাদরটা ধরে ভয়ের চোটে, ফর সাম রিজন দে ডোন্ট ওয়ান্ট টু গো লেট গো অফ দ্য চাদর, ছাড়তে যাচ্ছে না। তো ওরা ধরে একদম টাইট করে ধরে আছে। তারপর আস্তে আস্তে দেখে যে মানে টানাটানি করার পরে হঠাৎ দেখে যে একটা ভাস ছিল, ফ্লাওয়ার ভাস, উড়ে গেল, উড়ে যে ঠাস করে মাটির মধ্যে পড়ে ভাঙা জানলা। হঠাৎ করে পুরো লক করা ছিল, শীতের দিন ছিল, লক ভেঙে খুলে বারবার খুলছে আর বন্ধ হচ্ছে, দাম দাম দাম। আর এটা সারাটা রাত মানে মেনে নিয়ে এটা খুব কষ্ট করা, টলারেট করার একটা ব্যাপার আছে। এটা 12টা থেকে 5টা পর্যন্ত, মানে এরকম ভোরের আজান পর্যন্ত এটা নাকি চলছে। বাইরে গাছ ছিল, দুটো তাল গাছ নাকি নড়ছে, আর এই জানলাটা বারবার করে, কোনো বাতাস নেই কিন্তু বাড়ি খাচ্ছে, কোনো কিছু না। এবং এখানে আমি আরেকবার ইন্টারাপ্ট করছি, আপনি জানলার কথা বলেন না, আমি এই জিনিসটা আরো ভয়াবহভাবে শুনেছি যে আমার একটা কলিগ কাম ফ্রেন্ড, তিনি বলেছেন এরকম যে এই যে বাতাস থাকে না কিন্তু জানালা খুলে যায়, এই সেম জিনিসটা মিলে গেল। এবং তার যেটা হয়েছিল কি যে কোনো বাতাস নাই কিন্তু তার পর্দা পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠানো, একদম মানে উঠানো। আমি তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্সের কথা বলেছিলাম তোমাকে। হ্যাঁ সেম মানে বাতাস নেই কোত্থেকে, সেটাই মানে অদ্ভুত ব্যাপার। তারপরে কি হলো? তারপরে লাগতে আর তারা কোন রকমে টেনে এনে একটা চাদর ছেড়ে দিয়েছে। আচ্ছা, আর আরেকটা চাদর দুজন মিলে ধরে টেনে তাদের গায়ে রেখে সারা রাত শুধু কাঁপতে মানে জাস্ট ফজরের আজানটা দিল, সাথে সাথে সবকিছু থামা। তারা কোন রকমের লাফায় চাদর নিয়ে খুলে অন্য, তখন এই স্টোরিটা বললো। দুপুরবেলার মধ্যে দুই ভাই আউট, স্বাভাবিক, মানে চলে যে কেউ তাই চাইবে। হ্যাঁ, তো হাজবেন্ডটাকে যে বললো ঢাকা শহরে যে এই অবস্থা, হাজবেন্ড তো চেতে উল্টা পাল্টা কি বলো তোমরা, এগুলা কিছু না, উল্টা পাল্টা চেতে, কিছু বিশ্বাস করি না। হাজবেন্ডটা খুব পেসিমিস্টিক, বিশ্বাস করে না। সো সে চলে আসলো, রাইট, চলে এসে সোজা ওয়াইফকে জিজ্ঞেস করলো, ওরা বলছে আমি এটা দেখছি কিন্তু আমি জানি না। তো এখন ঠিক আছে,
তো আমি বলেছি ঠিক আছে এখন শোনো ঢাকায় চলে যাও, আমাদের বাড়ি আছে এখন, মানে ওয়ারের সময় যেটা হয় কন্টিনিউয়াস মুভমেন্টে থাকতে হয়, কেউ জানে না। আর তখন তো আগেকার দিনে তো ইনফরমেশন ইউজ টু কাম থ্রু রেডিও, এন্ড রেডিও তখন কোনো একটা এত রিলায়েবল ছিল না যে ইনসিডেন্ট বলছে কি হচ্ছে, রাইট? সো পাঠিয়ে দিল মানে শ্বশুরবাড়িতে সিলেটে, কিন্তু ওটা একদম ঢাকায় পাঠিয়ে দিল যে আমার ভাইরা আছে, আমার মানে ওখানে চলে যাও। সো আমি থাকতেছি, আমি দেখবো। তো সেই দিন রাত্রে ঘুমাচ্ছে হাজবেন্ডটা, তারপর হঠাৎ করে রাত ঠিক 12টা 12:30 দিকে শুরু হলো কিছু না, কে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে, এবার একদম মানে চরম অবস্থা। ভেঙে ঢোকার চেষ্টা করছে, মানে কোন রকম ভাবে সারা রাত। তখন হাজবেন্ডটা যে কোন রকমের বালিশ দিয়ে আটকায়, মানে ঢুকতে দিবে না এরকম চলে গেল। তো ওটা ঠিক আছে, মানে ভোরবেলা হলো আওয়াজ কম, আবার যেরকম ছিল সেরকমই সবকিছু। সো একটা তারপর বললো যে একটা আমি যে মৌলবি নিয়ে আসলো, বাসার মধ্যে রাখলো, এই রুমে হয়, বিশ্বাস করেন এগুলো মানে এগুলো কিছু নাই, আপনি এগুলো ভুল করছেন। সেই রাতে এক্স্যাক্টলি আবার একই জিনিস হওয়া শুরু করলো। মৌলবিটা তখন আর খুঁজে পায় না, দোয়া দরুদ পরে কোনো কিছু দেওয়া হয় না। সকালবেলা মৌলবি ফজর আজান দিল, সে দরজা খুলে মানে প্রায় দোতলা বাসা, অলমোস্ট নাকি রেলিং দিয়ে লাফ দিয়ে চলে যায়, অবস্থা দোতলা থেকে লাফ দেয় চলে গেল। তারপর আর কিছু হয়নি প্রায় কয়েক মাস। আচ্ছা, এভরিথিং স্টপড। ওয়াইফ ফেরত আসলো, আমি মনে পরে যুদ্ধ শেষে ওয়াইফ ফেরত আসলো, আসলো, হাজবেন্ডও আসলো, বাসায় থাকা শুরু করলো এভাবে। তো হচ্ছে তো হঠাৎ করে তারপর আস্তে আস্তে আবার একটু করে শুরু হলো। ওয়াইফ রান্না করছে, হঠাৎ করে যে দেখে শুনো যে হাজবেন্ড বাসায় আসছে, এই কোথায় তুমি, চলে আসো, একটা ডাক, ওদের নিজেদের একটা কল সাইন ছিল যে ডাকে আদর করে যেটা ডাকে, কোথায় তুমি। বেরিয়ে দেখে যে কেউ নাই। তারপর আরেকটা হলো যে এসে কেউ হাত দেয় না ঘাড়ের উপর। হ্যাঁ, এই জিনিসটা অনেকে আমাদেরকে হাত করে বলছেন, দেয় না, ধরে পুরো ব্যাকা করে দেয়, মানে একদম এত প্রেশার দেয় যে ব্যাকা, এই মানে ব্যাকা হয়ে যাচ্ছে। এটা তুই কি করছো মানে বলে চিল্লা ওঠে, তুমি আমি জানি আসছে, তো দেখে পিছিয়ে কেউ নাই। সো এটা হতে 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 এমন একটা পর্যায়ে আছে। এখন কি অবস্থায় আছে? ওই বাসায় কিচেনটা পুরো উঠাই নিয়ে তার ড্রয়িং রুমে চলে আসে। কিচেন মানে পুরো কিচেনটা উঠাই কিভাবে সম্ভব? মানে গ্যাসের পাইপ ডিসকানেক্ট করে এমনি গ্যাস নিয়ে বসে কিচেন সিলড অফ, পুরো বোর্ড দিয়ে আটকানো, কেউ যাবে না। আচ্ছা, কিচেনটা ওরা বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, থাকতে পারছে না। হ্যাঁ, এই অবস্থা। সো এইভাবে করতে 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 চলে গেল। সে নিয়ে আসলো, তারপর আস্তে আস্তে তাদের আরো কয়েকটা বাচ্চা হলো। সো বাচ্চাগুলো মোটামুটি নর্মাল। সো দাঁড়িয়ে আছে, একদিন দেখে যে এটা ওয়াইফটার থেকে শোনা যে দাঁড়িয়ে আছে, ধর এসি করছে, ঘুম পাড়ে বাচ্চাকে, লম্বা করিডোর, এল শেপড করিডোর, বাচ্চাদের ঘুম পাড়ে অন্যরকমের, বাচ্চাদের বয়স হবে দুই এরকম আড়াই, ঘুম পাড়িয়ে দেখে আসছে, এসে এসি করছে পাশে। হঠাৎ নিচে তাকিয়ে দেখে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে ঠিক তার শাড়ি ধরে। এগুলো প্রত্যেকটি খুব হরিবল। একদম রিসেন্ট কোন ঘটনা বলবেন? আমরা শেষ করতে হবে কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। একদম রিসেন্ট কোন ঘটনা? রিসেন্ট যখন আমি একটা কথা বলি, রিসেন্ট শেষ হচ্ছে কি হবে, মানে এন্ডিংটা দিই এখনো আমার পয়েন্ট থেকে এন্ডিং। সো তাদের অনেক ইলেকট্রিসিটি প্রবলেম, এই প্রবলেম এগুলো হওয়ার পরে মানে তাদের রুমে আছে, মানে হঠাৎ গিয়ে লাইটটা সুইচ অফ করে দিল। এরকম হওয়ার পরে পড়তে করতে করতে ঢাকায় এসে তারা যখন নতুন বাসা নিল, তখন এই জিনিসগুলো আবার শুরু হলো তাদের ওই কিচেনে, এগুলোতে। হ্যাঁ, যখন আমি স্টোরিটা শুনে এই পর্যন্ত এসে শেষ করলাম, আমি বললাম আমি এখন উঠি, পুরো বাসার আইপিএস প্লাস ইলেকট্রিসিটি পুরো ফিউজ লাইন চলে গেল। আচ্ছা, মানে আমি দাঁড়াতে না দাঁড়াতে পুরো এভরিথিং, মানে গল্পটা যখন শেষ করলো, হ্যাঁ যখন গল্পটা বলা শেষ করলেন ঠিক সেই মুহূর্তে এভরিথিং পুরো ঠিক ওই ফ্লোরে, নিচের দুটো ফ্লোর কিন্তু কিছু হয় না। ইউ আর দ্য উইটনেস। আই এম দ্য লিভিং উইটনেস অফ এভরিথিং জাস্ট কোল্যাপসিং, পুরো বার্নড আউট, এভরিথিং জাস্ট কোল্যাপসড আমার সামনে। আমি যে আইপিএস চেক করছি, আর তারপর মজার জিনিসটা পুরো এভাবে চেক করলাম, আইপিএস দিয়ে চেক করলাম, সুইচ অফ হলো, কিচ্ছু না, মানে পুরো ফিউজ বক্স থেকে আইপিএস থেকে জিনিসটা জাস্ট কোল্যাপসড। তারপর বের করলাম যে উইয়ার্ড একটা জিনিস হয়েছে যে সামবডি যখন সুইচ অফ করবে আইপিএসটা, তখন একটা পুরো অফ, মানে সুইচের মতো, আর ইটস প্রিটি পাওয়ারফুল। দুটো সুইচ অফ করে একটা আইপিএস অফ করতে হয়, তিনটা সুইচই হাফ অফ করা।
আচ্ছা, এটার জন্য পাওয়ার ফ্ল্যাকচুয়েটে মানে না নিতে পারে, এভরিথিং জাস্ট বার্ন আউট একভাবে। আর ওটা তিনটাকে এক লেভেলে আনার জন্য somebody has to physically go and do it. একদম সেটাই। So সেটাই this is my last মানে experience. একদম কোনো এক্সপ্লেনেশন নাই, একদম আমরা কোনো মানে ভাবে এক্সপ্লেন করতেও চাই না এটা, এবং জানি না যে কেন এরকম হয়েছিল। আমরা বলি আমাদেরকে SMS করেছেন পদ্ম, আমাদেরকে SMS করেছেন সালাউদ্দিন, রনি, রাসেল আমাদের SMS করেছেন, তনজিম, দিনার SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে SMS করেছেন আমাদেরকে অপর্ণা, SMS করেছেন সাইমন, SMS করেছেন সুমাইয়া, SMS করেছেন মুন্না, মান্না, সুমাইয়া বলছেন you're all mad. We try. Alright. মিলন আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন হিরক, হ্যাপি দিওয়ালি জানিয়েছেন, হ্যাপি দিওয়ালি, এবং আশা করছি দিওয়ালি যেন হ্যাপি থাকে, কারো কোনো সমস্যা না হয়। এবং এই সাথে আমরা এর মধ্যেই এই শো এর মাঝখানে আমরা অনেকগুলো ইমেলও পেয়েছি। আমাদেরকে ইমেল করেছেন জামি, ইমেল করেছেন শারমিন আক্তার, সোহেল উদ্দিন, আমাদেরকে ইমেল করেছেন রাজ ডিসি, আমাদের আহমেদ ইউসুফ, সাকিব হাসান, ময়ূর ইসলাম, ফিবা মাহমুদ আমাদের ইমেল করেছেন, হাসিবুল হাসান, তারপর আমাদের ইমেল করেছেন মাহাথির মুহাম্মদ সামি, আরফান সুপ্তা, তারপরে জামশেদ, এছাড়া আমাদের SMS করেছেন অন্তু অনেকগুলো আমাদেরকে আর কি ইমেল করেছেন, সন্দীপ আমাদেরকে ইমেল করেছেন, রুমন ইমেল করেছেন আমাদেরকে, আহসান, রাজেশ, আরমান, মনোয়ার, মোহাম্মদ শাকিল, তারপর হচ্ছে ত্রিনিয়া, হাসান, শোভন সহ আরো অনেকে থ্যাংক ইউ। আপনারা ইমেল করেন বলে আপনাদেরকে আমাদের কল করা সম্ভব হয় বা আপনাদের ডেকে নিয়ে আসা সম্ভব হয়। আমরা অসম্ভব সব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আপনার কাছ থেকে জানতে পারি। আর থ্যাংক ইউ আপনাদেরকেও যারা এত রাত ধরে আমাদেরকে শুনছেন, আর থ্যাংক ইউ আপনাদেরকেও যারা ক্রমাগত আমাদের SMS পাঠাচ্ছেন। সেই SMS গুলো এবং আমি দেখতে পাচ্ছি এখনো আমাকে একজন রাসেল নামে একজন SMS করছেন, এবং তিনি বলছেন জীবন ভাই ঘটনাটা কি দেব পাহাড় চিটাগাং এর? One of the places that it happened. Okay, so বুঝতেই পারছেন আমাদেরকে এখনো দেখছি আমাদেরকে লেফার SMS করেছেন, তুলি SMS করেছেন আমাদেরকে রামপুরা থেকে, হাসান SMS করেছেন, অনবরত SMS আসছেই। এবং থ্যাংক ইউ যারা SMS করে আমাদেরকে উৎসাহিত করছেন এবং আমাদেরকে জানাচ্ছেন যে আপনাদের কি অবস্থা, এবং আমাদেরকে আসলে আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের SMS দেখে বোঝা যায়। থ্যাংক ইউ এত রাত ধরে আমাদেরকে সাথে থাকার জন্য। আর কষ্ট দেব না আপনাদেরকে, বরং আমরা আজকে শো শেষ করবো, এবং আশা করছি যে আপনারা যেভাবে চেয়েছিলেন সেভাবেই আপনাদের যে কোনো মতামত, যে কোনো ধরনের মতামত আপনারা ইমেইলের মাধ্যমে জানাতে পারেন, যে শোটা কেমন করলে ভালো হয়, আরো কি কি চান আপনারা, আপনাদের সবকিছু জানাতে পারেন ইমেইলের মাধ্যমে। এবং আমাদের একটা ফেসবুকের গ্রুপ আছে, সেটা হচ্ছে এই ভূত FM এর যে গ্রুপটা, সেটা অফিসিয়াল একটা গ্রুপ আছে। সেই গ্রুপে অবশ্যই আপনারা ইচ্ছা করলে আপনাদের মেসেজ পাঠাতে পারেন, এবং এইগুলো সবকিছু আপনাদের জন্য করা, আপনাদের কাছ থেকে আমরা শুনবো এবং সেইভাবে আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করবো। সো আজকে রাত্রেবেলা ডিস্টার্ব করবো না, এই রাত্রেবেলা, আজকে রাত্রে একটু স্পেশাল একটা রাত, এবং এই রাতের বেলায় আমরা মনে হয় যে ঠান্ডা একটা গান দিয়ে আমরা শেষ করবো। সো এখন বলবো যে ইন দ্য মিন টাইম আমি আরো একবার বলছি, যারা এখনো SMS, আমি বলছি যে প্রত্যেকটা SMS আমরা সযত্নে আমরা সংরক্ষণ করি, সেই জন্য SMS যারা করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বার। যারা ইমেইল করতে চান তারা লিখবেন ভূত FM BHOOTFM@radiofurti.fm। SMS আপনারা ইচ্ছা করে ইমেল পাঠিয়ে দেবেন, এবং ইমেলের সাথে অবশ্যই ফোন নাম্বার এবং সেই সাথে আপনার নাম ও ঠিকানা জানাতে ভুলবেন না। চলে যাব গানে, এবং খুব ঠান্ডা একটা গান, শ্রীকান্ত আচার্যের একটা গান শুনবো, এবং সেই গান দিয়ে শেষ করবো, এবং গুড বাই আজকের মতো, তাই না? গুড নাইট। Thank you for everybody for SMS.